এই ঘটনার মেইন ভিকটিম তিনি একজন নারী, তার নাম শারমিন আক্তার হ্যাপি। তো কিভাবে লিওন ভাই ঘটনাটি পেলেন এই বিষয়টা আমরা ঘটনার শেষ দিকে বলবো। লিওন ভাইয়ের বাড়ি কিন্তু পিরোজপুর জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ধুলিয়ারি কদমতলা গ্রামে, আর ওনার মামা বাড়ি একই উপজেলা অর্থাৎ পিরোজপুর জেলার সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের নামাজপুর গ্রামে। এই লিওন ভাই উনি যে ঘটনাটি শেয়ার করেছেন নিঃসন্দেহে এটি খুবই শিক্ষামূলক একটি ঘটনা। আর দ্বিতীয় যে ঘটনায় যাব এই ঘটনাটিও শিক্ষামূলক ঘটনা। তো চলুন মূল ঘটনায় চলে যাই। তো এই যে হ্যাপি আন্টি, আমি আন্টি বলে সম্বোধন করছি, শারমিন আক্তার হ্যাপি, হ্যাপি আন্টি, উনি যখন হাই স্কুলে পড়েন এই 9-10 এরকম একটা সময়, আর সময়কালটা 1996 সালের দিকে এরকম একটা সময়, বা 97 সালের শুরুর দিকের মানে ঘটনা আর কি। তো উনি যখন স্কুলে আসা যাওয়া করতেন, ওনারই আপন মামাতো ভাই তিনি তাকে পথে ঘাটে বিভিন্ন সময় বিরক্ত করত। এখন বাইরের কেউ না, আপন মামাতো ভাই এভাবে রাস্তাঘাটে তাকে ইভটিজিং করছে। তিনি কি বলতে চান এটা তো এই হ্যাপি আন্টি বুঝতেই পারেন যে তার আসলে কি বলার আছে, উনি এটা পাত্তা দিতেন না। এদিকে অন্যান্য ছেলেরা ডিস্টার্ব করলে যেভাবে প্রতিক্রিয়া দেখানো যায়, ওনার বেলায় তো সেটা দেখানো যাচ্ছে না, যেহেতু আপন মামাতো ভাই। উনি এড়িয়ে এড়িয়ে চলতেন, আর উনি যত এড়িয়ে চলতেন এই মামাতো ভাইয়ের উপদ্রব বারবার মানে ততটাই বেড়ে যাচ্ছিল। একদিন এসে তার পথ আগলে দাঁড়ালেন এবং বললেন যে হ্যাপি, আমি তোকে বিয়ে করতে চাই। ওই দিন এই হ্যাপি আন্টির ভীষণ মেজাজ খারাপ হয়। উনি তখন পায়ের থেকে স্যান্ডেলটা খুলে দেখালেন যে দেখছেন আমার হাতে কি এইটা, এটা কিন্তু এখন মুখে মারবো, আবার যদি এরকম করা দেখি, বহুত করছেন আর না, আর যেন এরকম আর না দেখি, তাহলে কিন্তু আমি পারিবারিকভাবে সালিশ ডাকতে বাধ্য হব। এতদিন কিন্তু মুখ বুঝেছিলাম, কিছুই বলি নাই। তো এতদিন তো আসলে হ্যাপি আন্টি বিভিন্নভাবে তাকে অ্যাভয়েড করেছেন। এই বিষয়গুলো ওই মামাতো ভাই স্বাভাবিকভাবেই নিয়েছেন, কিন্তু আজকের এই অপমানটা তার খুবই গায়ে লাগে, খুবই আত্মসম্মানে লাগে। ওই সময় এই মামাতো ভাই হ্যাপি আন্টিকে হুমকি দেন যে তোর এত দেমাগ না, ঠিক আছে আমি দেখব তোর কোথায় বিয়ে হয়, তোর এমন অবস্থা আমি করব তুই দেখবি, চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে। এই কথা বলে ওখান থেকে চলে যায়। তো উনিও চিন্তা করলেন যে যেহেতু চরমভাবে তাকে অপমান করেছেন, এই ধরনের রিয়াকশন আসাটাই স্বাভাবিক। এরপর তো হ্যাপি আন্টি বাসায় চলে যান। এর অল্প কয়েকদিন পর থেকেই ওনার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, অসুস্থ, বিছানা ছেড়ে উঠতেই পারেন না, কি একটা সমস্যা। এদিকে ওনার শরীর কাবু হয়ে যেতে থাকে, কি হয়েছে না হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে পরিবারের লোকজন তো চিন্তিত হয়ে পড়েন যে কী ব্যাপার, সুস্থ ও স্বাভাবিক একটা মেয়ে স্কুলে যায়, হঠাৎ করে এই অবস্থা কেন হলো। এরকম কিন্তু বেশ কয়েকদিন চলতে থাকে। এদিকে হ্যাপি আন্টিও বুঝতে পারেন না সমস্যাটা কি, পরিবারের সদস্যরাও বুঝতে পারে না সমস্যাটা কি। তো এরকম সমস্যা তো হতেই পারে, হঠাৎ করে মানুষের অসুস্থতা হওয়াটা অস্বাভাবিক কিছু না। পরিবারের সদস্যরা অপেক্ষা করছে যে হয়তো বা সেটা দ্রুতই সমাধান হয়ে যাবে। এমনি টুকটাক যে চিকিৎসা আর কি, ঘরোয়া চিকিৎসা, সেটা করে যাচ্ছিলেন। অল্প কয়েকদিন পর, মানে এই সমস্যা শুরু হওয়ার অল্প কয়েকদিন পর এক দুপুরবেলা একজন ভিক্ষুক আসে। ভিক্ষুক এসে ভিক্ষা চায়। তখন হ্যাপি আন্টি, উনি তো বিছানা ছেড়ে উঠতে পারছিলেন না, ওই সময় আবার অন্য লোকজন কাজ করছিল বাড়ির, বিশেষ করে হ্যাপি আন্টির মা। তো তখন হ্যাপি আন্টি কষ্ট করে উঠে একটু চাল নিয়ে ওই ভিক্ষুককে ভিক্ষা দিতে যান। ওই ভিক্ষুক হ্যাপি আন্টির দিকে তাকিয়ে বলছে, মারে তোর তো অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে, তুই কি বুঝতে পারছিস? তখন হ্যাপি আন্টি বলে যে না তো, আমি তো অসুস্থ বেশ কিছুদিন ধরে, আমি তো স্বাভাবিক অসুস্থতা মনে করতেছি, আমি তো বুঝতে পারতেছি না সমস্যাটা কি। বলে তোর মাকে ডাক। তখন এই হ্যাপি আন্টি তার মাকে ডাকে। মা আসার পর বলতেছে যে এই তোমার মেয়ের কি হয়েছে তুমি বুঝতে পারছো? বলে না তো, আমি তো বুঝতে পারতেছি না। তখন উনি বলতেছেন তোমার মেয়েকে তো ভয়ঙ্কর বান মারা হয়েছে, ওর অবস্থা তো খুব খারাপ। তখন এই হ্যাপি আন্টির মা বুঝতে পারে যে আসলেই তো এই বিষয়টা তো মাথায় আসে নাই। তখন পরিবারের সদস্যরা দ্রুত আশপাশ থেকে চলে আসে। ওই যে যিনি ভিক্ষুক, তার কাছে পরিচয় জানতে চান যে আপনি কে, কোত্থেকে আসছেন। তখন ওই ভিক্ষুক বলেন যে আমরা ফকিরি করি, ফকিরি গোছের লোক, মাঝে মাঝে আধ্যাত্মিক সাধনার জন্যই এদিক ওদিক ঘুরে বেড়াই, ভিক্ষা করি, এতে আত্ম অহমিকা দূরীভূত হয়। তো এই কারণেই বের হয়েছি,
এই এলাকায় আসছি, বিভিন্ন জায়গায় গেলে এই ধরনের সমস্যা চোখে পড়ে, তখন সেটা সমাধানের চেষ্টা করি। তখন ওই হ্যাপি আন্টির মা বলেন যে, হ্যাঁ বাবাজি, আপনি এই কাজটা একটু সমাধান করতে পারবেন? তখন উনি বলেন যে আমি চেষ্টা করে দেখতে পারি আল্লাহর ইচ্ছায়। তো তার জন্য 21 টাকা দিতে হবে। 21 টাকা তো আসলে কোনো বিষয় না। তখন আর একটা বিষয় বলেন যে এক্ষুনি আমাকে পানি এনে দাও, কিন্তু কেমন পানি? খালের ঘোলা পানি, খালের যেই অংশে পানি ঘোলা হয়ে আছে, মানে কাদাযুক্ত পানি, ওইটা এনে দিতে হবে কিছুটা। এটা না পাওয়া গেলে উনি বলেছেন চালার পানি। চালার পানি কেমন? কোনো একটা নালা থেকে পানি বের হয়ে অন্যদিকে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে নালা থেকে একটা পানি যাওয়ার রাস্তা বের হয়ে গেছে, উপর থেকে নিচ দিকে নেমে যাচ্ছে, তো এই রকম পানি লাগবে। যদি ওইটা না পাওয়া যায়, এই পানি। তো এটা গোছানো একদম সহজ কাজ ছিল, কারণ ওনাদের বাড়ির বাইরেই এরকম খালের ঘোলা পানিও ছিল, আবার এই চালার পানিও ছিল। তো ওই সময় চালার পানিটা কাছাকাছি ছিল, তো সাথে সাথে ওই পানিটা নিয়ে আসা হয়। উনি কিছু একটা পড়েন, দোয়া পড়েন, দোয়া পড়ার পর 3 বার এই হ্যাপি আন্টির শরীরে পানি ছিটা দেন এবং বলেন যে বাকি যে পানিটা আছে মা, তুমি 3 দিন গোসল করবা, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো এটাই ছিল ওই সময়ের কাজ। উনি তো আল্লাহর রহমতে 3 দিন যখনই গোসল করেছেন, প্রথম দিন থেকে একটু সুস্থতা বোধ করছেন, 3 দিনের মাথায় একদম পুরোপুরি সুস্থ, আবার উনি স্কুলে যাওয়া শুরু করেছেন। এদিকে ঘটনা ঘটছে আর একটা, সেটা হচ্ছে এই হ্যাপি আন্টির তো বান্ধবীরা যারা ছিলেন, তারা জিজ্ঞেস করছে যে কিরে তুই এই কয়েকদিন স্কুলে আসলি না কেন? তখন উনি বান্ধবীদের কাছে খুলে বলছেন যে আমি তো এরকম অসুস্থ হয়ে গেছিলাম, বাসায় একজন ফকির আসছিল, এইভাবে আল্লাহর রহমতে আমি ভালো হয়ে গেছি। আসলে এই বান্ধবীদের ভেতরে ছিল ওই মামাতো ভাইয়ের মানে একটা চর, গুপ্তচর। যখন মামাতো ভাইয়ের কাছে খবর গেছে যে আরে এই হ্যাপি তো ভালো হয়ে গেছে, তখন এই মামাতো ভাইয়ের তো মাথায় বাজ পড়ছে, সর্বনাশ, তো ভালো হয়ে গেছে। তখন এই মামাতো ভাই কি করেছেন, উনি আর একজন কবিরাজের কাছে গিয়েছেন। সেই কবিরাজ বেশ কিছু জিনিস সংগ্রহ করতে বলে, যেমন হ্যাপি আন্টির মাথার চুল, ওনার ব্যবহৃত কাপড়ের টুকরো, তারপর উনি যেই বালিশে ঘুমান সেই বালিশের তুলা, উনি যেই ঘরে ঘুমান সেই ঘরের মাটি, উঠোনের মাটি, এবং ওই বাড়ির 4 কোণার, অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই 4 কোণার মাটি। এইগুলো কিভাবে সংগ্রহ করেছেন এই মামাতো ভাই, কার দিয়ে সংগ্রহ করেছেন, এটা নিশ্চিতভাবে বলা না গেলেও এতটুকু বোঝা যায় যেহেতু তারা তাদের খুব কাছের আত্মীয় ছিলেন, অনায়াসেই ওই বাড়িতে আসা যাওয়া তাদের ছিল, লোক মারফত এই জিনিসগুলো সংগ্রহ করা হয়েছে। এটা মামাতো ভাই কাকে কয় টাকা দিয়ে সংগ্রহ করেছেন এটা জানা যায়নি, বা কিভাবে সংগ্রহ করেছেন জানা যায়। তবে ওই মামাতো ভাই আত্মীয়দের মাধ্যমে, এরপর দেখা যাচ্ছে যে এই হ্যাপি আন্টির বান্ধবীদের মাধ্যমে এই জিনিসগুলো সংগ্রহ করেছেন। এরপর তার উপর ভয়ঙ্কর আবার জাদুটোনা করা হয়। এখন এই জাদুটোনা যখন করা হয়েছে, এটা ছিল আগের থেকেও মারাত্মক। আগেরটা ছিল যে উনি অসুস্থ হয়ে থাকবেন সারা জীবন, বিয়ে শাদী হবে না। কিন্তু এইবার আরও ভয়ঙ্কর একটা ব্যাপার করা হয়, সেটা হচ্ছে যে উনি প্রথমত বিয়ে শাদী করতে পারবেন না, বা বিয়ে শাদী হবে না, যদি হয়ও উনি কখনো মা হতে পারবেন না, আর উনি আধা পাগল হয়েই সারা জীবন কাটিয়ে দেবেন, আর বিভিন্ন ধরনের অসুস্থতা তো থাকবেই। যখন এই কাজটি করা হয়েছে, এর 3 দিনের মাথায় এই হ্যাপি আন্টির মানসিক সমস্যা দেখা দেয়, ওনার আচার আচরণ অস্বাভাবিক হয়ে যায়। এদিকে অবস্থা এরকম হয়ে গেছে, বাড়ির সদস্যরা তো বুঝতে পারছে না কী ব্যাপার, আবার কি হয়ে গেল। তখন পাশের বাড়ির এক চাচি, উনি এগিয়ে আসেন এই সমস্যা সমাধানে। উনি এটা দেখে বলেন যে আরে আবার কি, কাল ঘা লাগলো, ঘা মানে আঘাত, আর এই ধরনের জাদুটোনার আঘাত আসলে ওনারা বলেন যে কাল ঘা, যে আবার কি মেয়েটার উপর কাল ঘা লাগলো, তাড়াতাড়ি কোনো কবিরাজকে দেখাও না, ভালো কোনো হুজুরকে দেখাও। তখন এই হ্যাপি আন্টির বাবা, উনি আশেপাশে খোঁজাখুঁজি করেও ভালো কোনো কবিরাজ পান না। এরপর উনি একটা সন্ধান পান, সেটা হচ্ছে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার দৈবকাঠি বাজার নামে একটা জায়গা রয়েছে। তো ওইখানে একজন হিন্দু সাধক রয়েছে, উনি নাকি কালী সাধক ছিলেন। তার কাছে যাওয়া হয়, তার কাছে যাওয়ার পর উনি কিছুটা সময় নেন, উনি ওনার মতো করে রিচুয়াল করছেন, কিন্তু কোনো তথ্য পান না। তার যত ধরনের পদ্ধতি আছে সবগুলো প্রয়োগ করার পরও কোনো ধরনের কোনো তথ্য পাচ্ছেন না। এই মেয়েটার কি হয়েছে, কারা করেছে, কি করেছে, কোন ধরনের জাদু করা হয়েছে, কিছুই বুঝতে পারছেন না উনি। এরপর ওই তান্ত্রিক বললেন যে যদি আমার কয়েকটা শর্ত মেনে নেন তাহলে আপনার সাথে আপনাদের বাড়িতে যেতে পারি, যেহেতু আমি কোনো তথ্য পাচ্ছি না। তখন এই হ্যাপি আন্টির বাবা বললেন যে
ঠিক আছে, বলেন কি কি শর্ত। তখন উনি বলেন যে আমি আপনাদের ঘরে থাকতে পারবো না, আমাকে উঠোনের এক পাশে তাঁবুর মতো করে একটা সামিয়ানা টানিয়ে দিতে হবে, আমি সেখানে থাকবো। আর খাবার দাবার আপনারা যা দেবেন তা খেতে আমার কোনো সমস্যা নাই, তবে খাবারটা আমার সামনে রাখবেন না, আমার থেকে বেশ দূরে রাখবেন, আমি আমার মতো করে খেয়ে ওই থালাবাটি ধুয়ে আবার ওখানে রাখবো, ওখান থেকে আপনারা নিয়ে যাবেন, কিন্তু আমার কাছে খাবার দিবেন না। আর একজন তুলা রাশির লোক গুছিয়ে রাখবেন। হ্যাপি আন্টির বাবা তো এই শর্তে রাজি হয়ে যান। এরপর ওই তান্ত্রিককে উনি বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে নিয়ে আসার পর মানে সেই অনুযায়ী সব কিছু করা হয়। তবে একটা সমস্যা দেখা দিল, সেটা হলো ওই তুলা রাশির লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোনোভাবেই আশেপাশে পাচ্ছিলেন না। তারপর ওই তান্ত্রিক যখন বাসায় ঢুকছেন, ঢোকার পরে উনি বলছেন যে এইবার বুঝছি যে ঘটনাটা কি হয়েছে, কেন আমি কোনো ধরনের কোনো তথ্য সংগ্রহ করতে পারতেছিলাম না। তান্ত্রিক বলেন যে আমার যারা অনুগত জিন ছিল ওরা এই বাড়ির ভিতরে ঢুকতে পারছিল না, কেননা এই বাড়িতে নতুন করে এমন এক জাদু করা হয়েছে, চতুর্দিকে এমন একটা বন্ধনী দেওয়া হয়েছে যে এই বাড়ির কোনো খোঁজ খবর নেওয়া সম্ভব না। আমার জিনেরা কোনোভাবেই এখানে ঢুকতে পারছিল না, এই জন্যই মূলত কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, যেহেতু আমি চলে আসছি, এখন এই সমাধান হয়ে যাবে। এদিকে তুলা রাশির লোক তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওইদিকে হ্যাপি আন্টির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। যখন ওই তান্ত্রিক এই বাসায় আসছেন, তারপর থেকে আরও সমস্যা বেড়ে গেছে। তখন এই তান্ত্রিক একটা কাজ করেন, সেটা হচ্ছে উনি একটা ধ্যানে বসেন। ধ্যানে বসার পর উনি একটা সন্ধান দিয়ে যে আপনারা এই কয়েক গ্রাম পরে এই নামে একটা লোক আছে, আমি খবর পেয়েছি, তার কাছে যান, তাকে নিয়ে আসেন, উনি তুলা রাশির লোক। তখন নানা ওই তান্ত্রিকের দেয়া তথ্য অনুযায়ী গিয়ে ওই তুলা রাশির লোককে নিয়ে আসেন। নিয়ে আসার পর তারপর উনি আসনে বসেন। আসনে বসার পর যে জিন হাজির করা হয়েছে বিষয়টা এরকম না, উনি নিজের মতো করেই কাজ করছিলেন। তারপর ওই তুলা রাশিকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ উনি করতে থাকেন। দেখা গেল এই যে হ্যাপি আন্টি, ওনার বালিশের ভেতরে একটা তাবিজ পাওয়া গেল। উনি যেই খাটে থাকেন ওই খাটের নিচের মাটির অংশে একদম ভেতর দিকে তাবিজ পাওয়া গেল। তারপর ওই ঘরের যেই একটা জায়গা, আমরা খাট থেকে নামার পরে তো সামনে একটু জায়গা থাকে দরজার কাছে যাওয়ার আগে, সেখানে মাটি ঘুরে একটা তাবিজ পাওয়া গেল, বাড়ির উঠোনে পাওয়া গেল, বাড়ির চতুর্দিকে পাওয়া গেল। সবগুলো জিনিস তোলা হয়েছে এবং সেগুলোই তান্ত্রিক নষ্ট করে দিয়েছে। তবে সমস্যা বাঁধলো আর একটা, সেটা হচ্ছে এই জাদুগুলো যখন করা হয়েছিল তখন একটা তাবিজ নাকি নদীতে ফেলে দেওয়া হয়েছে, প্রবাহমান নদীতে। যেহেতু পিরোজপুর অঞ্চল, আশপাশে তো অনেক নদী রয়েছে, এই জিনিসটা উদ্ধার করা যাচ্ছে না। তখন তান্ত্রিক একটা কাজ করেন, বেশ বড় সাইজের একটা তরতাজা টাকি মাছ ধরতে বলেন। তো এইটা ধরা কোনো অসুবিধার কাজ ছিল না, অল্প সময়ের মধ্যে সেটা ধরা হয়। ধরার পর তান্ত্রিক কিছু একটা লেখেন, লেখার পর ওই টাকি মাছের মুখের ভিতরে সেটা ঢুকিয়ে দেন। ঢুকিয়ে দেওয়ার পর তান্ত্রিক নিজের হাতে একটা নদীতে ওই টাকি মাছকে ছেড়ে দেন এবং উনি বলে দেন এই টাকি মাছটা নিজেই গিয়ে ওই তাবিজটাকে নষ্ট করে দেবে, সুতরাং চিন্তার আর কোনো কারণ নাই। তো এভাবে তো এই জিনিসটা করা হলো। আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর ইচ্ছায় এই হ্যাপি আন্টি সুস্থ হতে থাকলেন। তবে ওই তান্ত্রিক একটা কথা বলেছিলেন ওই হ্যাপি আন্টিকে, সেটা হচ্ছে যে মারে, তোমার বড় একটা ক্ষতি হয়ে গেছে, কিন্তু কি ক্ষতি হয়েছে এটা আমি এখনই বুঝতে পারছি না, এটা হয়তোবা আরও কিছুদিন পরে বোঝা যাবে, কিন্তু এখন আমি এটা ধরতে পারতেছি না, দেখি আপাতত এই সমস্যার সমাধানটা হোক। তো এরপর আস্তে আস্তে হ্যাপি আন্টি স্বাভাবিক হতে থাকেন। তবে এইখানে আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে এই কাজটা কে করেছে। এটা কিন্তু এই প্রথম যিনি একজন ফকির আসছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলেছিলেন যে এই কাজটা কে করেছে সেটা কিন্তু এই হ্যাপি মা উনি বলতে পারবে, তার এই বিষয়ে ধারণা আছে। তো তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে উনি চেপে গিয়েছেন, কারণ উনি একটু চাপা স্বভাবের মহিলা, তো উনি এই বিষয়টা আসলে বাড়াতে চান নাই। এটা বললে অনেক ধরনের সমস্যা তৈরি হবে, আত্মীয় স্বজনদের মধ্যে অনেক ঝামেলা তৈরি হবে, এই জন্য উনি এটা বাড়াতে চান নাই। যেহেতু আল্লাহর রহমতে সমস্যার সমাধান হয়ে গেছে, এটা এখানেই চাপা থাক। এরপরে যখন এই তান্ত্রিক আসছে তাকেও এই একই প্রশ্ন করা হয়েছিল। এদিকে তান্ত্রিক বলেন যে এইটা আপনাদের মেয়ে জানে, তবে ও যেহেতু বলতে চাচ্ছে না, আমিও এটা বলবো না, তবে আপনাদের আপন লোকই করেছে, আমি এমন একটা কাজ করে দিব যাতে করে আপনারা বুঝতে পারবেন কাজটা কে করেছে। তখন উনি বলে দেন যে আমি এমন কাজ করে দিলাম যে এই কাজটা করেছে তার শরীরে এমন যন্ত্রণা হবে জামা কাপড় গায়ে রাখতে পারবে না, আর তার মাথার চুল পড়ে যাবে, এই মাথায় চুল আর কোনোদিন গজাবে না। তবে হ্যাঁ, তার জ্বালা পড়ে একটা সময় ঠিক হয়ে যাবে,
কিন্তু মাথার চুল আর গজাবে না। সে যেই অপকর্ম করেছে তার পুরোটা জীবন এই চিহ্ন বয়ে বেড়াতে হবে। তো উনি যখন এই কাজটা করেছিলেন, এর পর দিন থেকেই নাকি ওই মামাতো ভাইয়ের শরীরে জ্বালা পড়া শুরু হয়ে যায় আর তার মাথার চুল পড়তে থাকে। 3 দিনের মাথায় তার শরীরে মানে যত লোম আছে মাথার চুল সহ সব পড়ে যায়। তার শরীরে জ্বালা পড়া একটা সময় ঠিক হয়ে গেল, তার মাথার চুল কিন্তু আর হয়নি। এদিকে কিছুদিন পর ওই তান্ত্রিকের কাছে যাওয়া হয় যে তার কি ক্ষতি হয়েছে, এটা কি ধরতে পেরেছেন কিনা। তখন তান্ত্রিক জানান যে হ্যাঁ ধরতে পেরেছি। তা হলো এই মেয়েটার বিয়ে সহজে হবে না, আর মেয়েটার বিয়ে হলো বাচ্চা সহজে হবে না, তবে এটার একটা সমাধান আছে। তখন উনি বেশ কিছু কাজ করে দিয়েছিলেন এবং ওই হ্যাপি আন্টিকে বলে দিয়েছিলেন যে মা তুমি বিয়ের পর খুব দ্রুত সন্তানাদি নিবা এবং পর 2টা সন্তান নিবা, 2টোর বেশি তোমার সন্তান হবে না, এটা সম্ভব না। এরপর হ্যাপি আন্টি উনি তো সব কিছু বুঝতে পারলেন। হ্যাপি আন্টি পরবর্তীতে আসলে এই যে যখন মাথার চুল পড়ে গেল তখন উনি বলেছেন যে এই ঘটনা আমি আসলে পারিবারিকভাবে ঝামেলা হোক, আত্মীয় স্বজনদের মধ্যে ঝামেলা হোক, এই বিষয়টা আমি বলতে চাই নাই। পরিবারের সদস্যরা একটু বকাঝকা করছিলেন, কিন্তু এটায় দেখা গেল যে শত্রুতা বাড়তে পারে, সেই চিন্তা করেই তো উনি ভালো মনে করেই বলতে চান নাই। সেটাতেও ওনারা সাধুবাদ জানিয়েছিলেন। তবে সবাই তো বুঝে গেল, আর ওই মামাতো ভাই পরে স্বীকার করেছিল, সে অনুতপ্ত হয়েছিল। এদিকে হ্যাপি আন্টির যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হবার পর প্রায় 4 বছর, 1997 সালে বিয়ে হয়েছে, বিয়ের 4 বছর অতিবাহিত হলেও কোনো সন্তানাদি হচ্ছিল না। এদিকে হ্যাপি আন্টির যিনি হাজব্যান্ড, উনি কিন্তু ওনার মা বাবার একমাত্র সন্তান ছিলেন। এদিকে সন্তানাদি হচ্ছে না, এই সহায় সম্পত্তি যা আছে এর উত্তরসূরি কে হবে, এটা নিয়েও তো তার মাথায় একটা চিন্তা ছিল। তখন আবারও সেই তান্ত্রিকের কাছে যাওয়া হয় যে আপনি তো একটুটুকু সমাধান করেছেন, বাকিটা একটু চেষ্টা করেন। তখন তান্ত্রিক আবার একটু কাজ করেন। তখন আল্লাহর রহমতে ওই হ্যাপি আন্টির পরপর 2টা সন্তান হয়, প্রথমে ছেলে তারপরে মেয়ে। হ্যাপি আন্টি আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছেন, শান্তিতে আছেন, সুখে আছেন। আর ওই যে মামাতো ভাই, এও বিয়ে শাদী করেছে, তবে তার মাথায় কিন্তু একটা চুলও এখনো গজায় নাই, পুরো মাথা টাক। এই ঘটনাটি আমাদেরকে যেই রেমিটেন্স যোদ্ধা ভাই পাঠিয়েছেন তার নাম রানা আহমেদ। উনি বর্তমানে সৌদি আরবের দাম্মামে রয়েছেন। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামে। মূলত এই ঘটনাটি ওনার সাথে এবং ওনার বন্ধু রাশেদের সাথে ঘটেছিল। এই রাশেদ ভাইও বর্তমানে সৌদি আরবের ইয়ানবু শহরে কর্মরত রয়েছেন। অনেক দূরে দূরে তো দুজনে দেখা সাক্ষাৎ কম হয়, একই গ্রামে বাড়ি, দুজনের সাথে বেশ অন্তরঙ্গতা ছিল। ঘটনাটি মূলত যখন ঘটে সময়টা ছিল এশার আজান দিয়েছে এমন সময়, গরমকাল, এখন থেকে বেশ বছরখানেক আগের ঘটনা। ওনারা নদীর পাড়ে বা কাছাকাছি জায়গায় বসে গল্প করছিলেন, গরম পড়েছিল। এদিকে হয় কি আকাশে মেঘ ঘনিয়ে এসেছে, আবার এশার আজানও দিয়ে দিয়েছে। দূরের মাইক থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি তাদের কানে ভেসে আসে। তখন ওনার বন্ধু এই যে রাশেদ, এই রাশেদ ভাই এই রানা ভাইকে বলেন, এ রানা চল নদীতে গোসল করে আসি। যেহেতু ওখানেই নদী ছিল, রানা ভাই চিন্তা করলেন যে গরম লাগছে, এদিকে আকাশটাও মেঘলা হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, আবহাওয়া ঠান্ডা হয়ে আসবে, গোসল করলে বন্ধ হয় না। এরকম গোসল ওনারা মাঝে মাঝে করেছেন, কি দিন কি রাত, যে কোনো সময় গোসল করেছেন। দুজন মিলে ওখান থেকে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে যান। তো যতটুকু হেঁটেছেন, মানে যেখান থেকে হাঁটা শুরু করেছেন সেখান থেকে নদীর পাড়ে আসতে বড়জোর 3 মিনিট লাগে। এরপর মিনিট 10 মতো গোসল করছেন কেবল, মানে হয়ে গেছে 10 মিনিটের মতো, মানে আনুমানিক 10 মিনিটের মতো। হঠাৎ করে এই রাশেদ ভাই রানা ভাইয়ের হাত চেপে ধরে দে, রানা ওট ওট ওট, দৌড় দে দৌড় দে। রানা ভাই চিন্তা করেন কি ব্যাপার, কি হইল, হঠাৎ করে দৌড় দেবো কেন। তখন হঠাৎ করে বিজলি চমকিয়ে উঠলো, এটাও খেয়াল করলেন। একবারই যে চমকিয়েছে বিষয়টা এরকম না, আরও কয়েকবার চমকিয়েছে, তবে দৌড় যখন দিচ্ছেন তখন বিজলি চমকে উঠলো। প্রথমে আগে রানা ভাই উঠে পড়লেন, এরপর রাশেদ ভাই উঠে পড়লেন, এরপর দুজনই শুরু করলেন দৌড়। রানা ভাইকে আগে দৌড়াতে বললেন, রাশেদ ভাই পেছনে থাকবেন, আর বলছেন রানা খবরদার পেছন দিকে তাকাস না, সোজা দৌড় দে।
আর রাশেদ ভাই জোরে জোরে দোয়া দরুদ পড়ছেন। আসলে এই যে দৌড় কেন দিতে হবে, কেন দোয়া দরুদ পড়ছে, এটা কিন্তু ওই সময় রানা ভাই বুঝতে পারছিলেন না। রানা ভাই চিন্তা করছিলেন যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, এখন বজ্রপাত হতে পারে, বজ্রপাত যদি পানির উপর হয়, নদীর উপর হয়, তাদের তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে নিঃসন্দেহে, কারণ ওনারা বজ্রপাতের কারণে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়বে, ক্ষতি তো হবেই, হতে পারে। এই কারণে তাড়াতাড়ি করে উঠতে বলেছেন। উনি তখনও বুঝতে পারছিলেন না যে ঘটনাটা কি। ওনাদের এই যে দৌড়াচ্ছেন, বাড়িতে আর আসতে পারেন না। ঘটনাটা কি, বাড়ির মনে হচ্ছে এই যে সামনে, কারণ ওখান থেকে এই রাশেদ ভাইদের বাড়ির দূরত্ব পায়ে হাঁটা পথ হয়তো বা 5 মিনিট। বাড়ি থেকে একটু দূরে এসে তো ওনারা গল্প গুজব করছিলেন, তারপর 3 মিনিট এসে মানে হেঁটে এসে গোসল করেছিলেন। 5 মিনিট হলো পায়ে হাঁটা দূরত্ব। ওনারা যে গতিতে দৌড়াচ্ছেন, এই গতিতে দৌড়ালে 1 মিনিট সর্বোচ্চ লাগার কথা, কিন্তু না, অনেকক্ষণ দৌড়াচ্ছেন। দেখছেন যে বাড়ির ওই দিকে লাইট জ্বলছে, কিন্তু বাড়িতে ওনারা আসতে পারছেন না। ওই পথ দিয়ে দৌড়াচ্ছেন, পথ আর শেষ হচ্ছে না। অনেকক্ষণ দৌড়ানোর পর অবশেষে বাড়িতে আসেন। হাঁপিয়ে গেছেন দুজনই, মানে রাশেদ ভাইদের বাড়িতে আসেন। ওখানে বিশ্রাম নেওয়ার পর তারপর আরও কয়েকজন লোককে ডাকেন। ডাকার পর রানা ভাইকে তাদের সাথে তার বাড়িতে পাঠিয়ে দেন। রানা ভাই কিন্তু তখনও বুঝতে পারছে না ঘটনাটা কি। দৌড়ায় আসলাম, আবার লোক কেন দিতে হবে, কারণ তাদের বাসা থেকে তো এই রানা ভাইয়ের বাসার দূরত্ব খুব বেশি না, কাছাকাছি। ওই রাত ওভাবেই চলে গেল, মানে যে যার মতো যার যার বাড়িতে চলে আসলেন, থেকে গেলেন। পরের দিন রানা ভাই উনি এই রাশেদ ভাইকে জিজ্ঞেস করলেন যে, হ্যাঁ রাশেদ, তুই রাতের বেলা ওইভাবে ওরকম করলি কেন? হুট করে বললি যে ওঠ ওঠ দৌড় দে, তারপর আমাকে সামনে রাখলি। আরও একটা বিষয়, সেটা হলো বাড়িতে পৌঁছানোর পর দেখি রাত 11:30 বাজে। এটার কারণ কি? কারণ আমরা যখন গোসল করতে গেলাম তখন এশার আজান হয়েছে, বড় জোর 8:30টার সময় এশার আজান দিয়েছে। সেখান থেকে আমরা 3 মিনিট পায়ে হাঁটা পথ নদীতে গিয়েছি, 10 মিনিট গোসল করেছি, এরপর উঠে দৌড় দিয়েছি। 1 মিনিটের মধ্যে বা 2 মিনিটের মধ্যে আমরা বাড়িতে চলে আসার কথা, বাড়িতেও ফিরে আসতে পারছিলাম না। আর এত সময় তো লাগার কথা না, সর্বোচ্চ 9টা বাজার কথা, কেন 11:30 বাজলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন রাশেদ ভাই একটা ভয়ঙ্কর তথ্য দেয়। রাশেদ ভাই জানান যে ওনারা দুজন যখন গোসল করছিলেন, গোসল করার ওই জায়গা থেকে একটু দূরে নদীর উপর দিয়ে একটা ছোট্ট ব্রিজ চলে গেছে। ওই ব্রিজের এক পাশে গর্তের মতো একটা জায়গা রয়েছে। ওনারা যখন গোসল করছিলেন এবং বিদ্যুৎ চমকে উঠেছে, ওই বিদ্যুৎ চমকানোর আলোতে রাশেদ ভাই দেখতে পান একটা লম্বা লিকলিকে অবয়ব আস্তে 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 পানির ভেতর থেকে ভেসে উঠছে। বিজলি চমকাচ্ছে, ওই জিনিসটা একটু করে ভেসে উঠছে, আবার বিজলি চমকায়, আবার একটু করে ভেসে ওঠে। এই জিনিসটা অনেকক্ষণ ধরে দেখছেন। একটা পর্যায়ে পুরোপুরি ওই জিনিসটা পানির উপরে দাঁড়িয়ে যায়, অনেক লম্বা হয়ে যায় জিনিসটা দেখতে। কিন্তু বিজলি চমকানো যখন থেমে যায় তখন ওই জিনিসের অস্তিত্ব বোঝা যায় না। অন্ধকারের মধ্যে তো হালকা একটু বোঝার কথা, কিন্তু সেটা বোঝা যায় না। শুধু বিজলি চমকালে ওই জিনিসের অস্তিত্ব বোঝা যাচ্ছে। প্রথম দিকে রাশেদ ভাই চিন্তা করেছেন যে আমি যা দেখছি তাকে ঠিক দেখছি। বারবার উনি চোখ কচলেছেন যে আসলে ঠিকঠাক দেখছি কিনা, অন্ধকারে ভুলভাল দেখছি কিনা, কিন্তু না, উনি বারবার যখন একই জিনিস দেখলেন, পরবর্তীতে ওই জিনিসটার চেহারাও ওনার সামনে কিছুটা ভেসে ওঠে। উনি দেখতে পান ওই জিনিসটার চেহারা খুবই ভয়ঙ্কর এবং দানবীয় আকৃতির। তখনই মূলত রানা ভাইকে উনি এই বিষয়গুলো বলেছেন, বলতে এটা বলেছেন যে রানা তাড়াতাড়ি ওঠ, দৌড় দে। ওই সময় রানা ভাইকে এই বিষয়টা বলতে গেলে দেরি হয়ে যাবে, আর ওই সময় ওনারা আক্রান্ত হতে পারেন ওই জিনিসটার। এই জন্য দ্রুত দৌড়াতে বলেছেন। দোয়া দরুদ পড়ছেন, পেছন দিকে তাকে নিষেধ করেছেন। আর হতে পারে ওই জিনিসটার কারণেই ওনারা দেরিতে বাড়িতে পৌঁছেছেন, মাঝখানে এতটা সময় পার হয়ে গেছে, ওনারা বুঝতেই পারেন নাই। এই বিষয়টা বলার পর রানা ভাই তো ওইভাবে বিশ্বাস করতে চান না। চিন্তা করেছেন যে রাশেদ মনে হয় আমার সাথে একটু মজা টজা করতেছে। আসলে ওই ব্রিজের ওই জায়গাটাতে সমস্যা রয়েছে এটা অনেকেই জানতেন। ওই সময় রানা ভাই ওইভাবে বিশ্বাস করেন নাই। ওই দিনই রাতের বেলা আবার দুজন মিলে একটা জায়গায় বসে আড্ডা দিচ্ছেন। তবে যেই জায়গায় বসে আড্ডা দিচ্ছেন ওইটা একটা বাড়ির ছাদের উপরে, একতলা বাড়ির ছাদের উপরে।
তো ওখানে আড্ডা দিচ্ছেন ওনাদের বাড়ির পাশেই আর কি, গল্পগুজব করছেন। ওই সময় হঠাৎ করে আবার আকাশে মেঘ ঘনিয়ে আসে এবং বিদ্যুৎ চমকাতে থাকে। ওই সময়টা অবশ্য এরকম সিজনটাই ছিল, হঠাৎ হঠাৎ করে মেঘ ঘনিয়ে আসবে, বিদ্যুৎ চমকাবে, সিজনটাই এরকম ছিল। যখন বিদ্যুৎ চমকাচ্ছিল তখন রাশেদ ভাই হঠাৎ করে একদিকে তাকিয়ে তার দৃষ্টিটা স্থির করে ফেলেন। এরপর রাশেদ ভাই রানা ভাইকে বলছেন, এই রানা, দেখ তো তুই কিছু দেখতে পাস কিনা, ওই যে ওইদিকে তাকা, দেখ তো ওখানে কিছু দেখিস কিনা। মানে উনি হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে, যখনই বিজলি চমকায় তখনই কিছু একটা দেখে। শুরুর দিকে রানা ভাই বুঝতে পারেন নাই যে ওখানে আসলে কিছু আছে কিনা, পরবর্তীতে উনিও সেই জিনিসটাই দেখেন। বিজলি যখন চমকায় ওই আলোতে দেখা যায় লম্বা লিকলিকে দানবীয় আকৃতির একটা ভয়ঙ্কর প্রাণী, যেটার অবয়ব মানুষের মতোই মনে হচ্ছে, এই জিনিসটা দৌড়াদৌড়ি করছে। বিজলি চমকালে শুধু এটা দেখা যায়, আর বিজলি চমকানো থেমে গেলে ওইখানে কোনো কিছু আছে এটা বোঝা যায় না। তাহলে এটা কি শুধু বিদ্যুৎ চমকানোর আলোতেই দৃশ্যমান হয়, এমনিতে দৃশ্যমান হয় না? ওনারা দুইজনই এই জিনিসটা দেখেন। দেখার পর দুজনই দ্রুত নেমে চলে আসেন ওখান থেকে। তখন রানা ভাই বুঝতে পারেন যে এই জিনিসটাকেই এই রাশেদ ভাই দেখেছিলেন ওই দিন গোসল করার সময়। আল্লাহ বাঁচিয়েছেন, ওই সময় যদি এই জিনিসটা তাদেরকে আক্রমণ করত তাহলে কি ভয়ঙ্কর বিপদই না হয়ে যেত। ওখান থেকে তো ওনারা চলে আসছেন, আল্লাহর রহমতে আর কোনো সমস্যা ওই সময়ের মতো হয় নাই। তবে এর পরে এই রাশেদ আর রানা ভাইদের আরেকজন বন্ধু রাকিব, ওই সময় রাশেদ ভাই আর রাকিব ভাই একসাথে ছিল। তো ওনারা পাশাপাশি বাড়ির বাসিন্দা আর কি, মানে এই রাশেদ ভাইদের বাড়ি আর রাকিব ভাইদের বাড়ি একদম পাশাপাশি, ওখান থেকে একটু দূরে হচ্ছে এই রানা ভাইদের বাড়ি। রাশেদ ভাই আর রাকিব ভাই ওনারা বসে বসে তাদের অ্যান্ড্রয়েড ফোনে এই পাবজি গেম খেলছিলেন আর কি। ওই সময় অনেকক্ষণ খেলেছেন। তখন বোঝা গেল যে রাত অনেক হয়েছে। এক পর্যায়ে দুজনকে বললেন যে রাত অনেক হয়ে গেছে, চল বাসায় ঢুকে ঘুমাই পড়ি। তাদের আবার জল বিয়োগ করার দরকার হলো। দুজন বললেন যে ঠিক আছে চল আমরা একটু ওই দিকটাতে যাই, ওখানে গিয়ে যে যার মতো একটু ফ্রেশ হয়ে ঘরে ঢুকে যাই। ওই দিকটাতে যখন গিয়েছেন, রাশেদ ভাই এক পাশে, রাকিব ভাই আর এক পাশে, মানে অপোজিট ডিরেকশনে ওনারা গেছেন আর কি। যখনই একটা ঝোপের কাছে গেছেন দুইজনই, হঠাৎ করে ওই ঝোপের ভিতর থেকে এক ধরনের শব্দটা এরকম যে অনেক সময় মানুষ জিকির করে, জিকিরের শব্দটা মুখে উচ্চারণ করে না, শুধু নিঃশ্বাসের মাধ্যমে এক ধরনের হুম হুম শব্দ করে জিকির করে অনেকেই, ওই রকম করছে কেউ একজন। প্রথমে ওনারা চিন্তা করছেন এখানে কোনো অন্য প্রাণী থাকতে পারে, শেয়াল থাকতে পারে রাতের বেলা, কিন্তু শেয়াল তো এরকম শব্দ করে না। ভালো করে ওনারা শোনার চেষ্টা করলেন যে এই শব্দের উৎসটা কোথায়। বুঝতে পারলেন ওই ঝোপের ভেতরে এই শব্দটার উৎস। চিন্তা করলেন যে ওইদিকে ঢিল মারবো কিনা, আবার চিন্তা করলেন থাক, দরকার নেই, চলে আসি। দুজন আবার এই শব্দ শুনে যখন একত্র হয়ে বলছেন যে কিরে এখানকার শব্দ কিসের এটা, তখন দুজনই আলোচনা করেন, আচ্ছা আমরা এখানে যে আসছি জল বিয়োগ করার জন্য, হতে পারে যে এই জিনিসটা পছন্দ করতেছে না কেউ, এই জন্য আমাদেরকে ভয় দেখিয়ে এখান থেকে তার অর্জন এরকম শব্দ করছে। তখন দ্রুত ওখান থেকে চলে আসেন। তবে চলে আসার আগে কিন্তু ওনারা মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে দেখার চেষ্টা করেছেন যে এখানে কিছু আছে কিনা। ফ্ল্যাশ লাইট যখন ধরেছেন তখন কোনো শব্দ হয় না, যখনই ফ্ল্যাশ লাইট বন্ধ করেন তখন এরকম শব্দ হয়। এরপরেই মূলত ওনারা এটা নিয়ে আলোচনা করে দ্রুত বাসায় চলে আসেন। এটা নিয়ে আর তেমন কোনো সমস্যা হয়নি, ঝাড়ফুঁকও করতে হয়নি, জ্বরও আসেনি, আর এটার দ্বারা ওনারা পজেসড হননি। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি রানা আহমেদ ভাইকে। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মাধ্যমে একটা বিষয় কিন্তু আমাদের সামনে চলে আসলো যে এই যে এন্টিটিটা, যেই জিনিসটা অন্ধকারে ওভাবে দেখা যায় না, কিন্তু বিজলির আলোতে অর্থাৎ বিদ্যুৎ চমকানোর আলোতে ওই জিনিসটা স্পষ্টভাবে দেখা যায়। অথচ বিদ্যুৎ চমকানো থেমে গেলে অন্ধকারের মধ্যে ওখানে আরও যে জিনিসগুলো আছে সেগুলোর অস্তিত্ব বোঝা গেলেও ওই জিনিসের অস্তিত্ব শুধু বিজলি চমকানোর আলোতেই বোঝা যায়। বিষয়টা কি হতে পারে?
আপনাদের কোনো ধারণা থাকলে আমাদেরকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার নাম হচ্ছে শিবলি। তো ধন্যবাদ আপনাকে আসার জন্য স্টুডিওতে। জি, আপনি আপনার ঘটনাটি শেয়ার করুন। যেটা হয়েছিল আমাদের সাথে সেটা হচ্ছে গিয়ে যে আমরা বেসিকলি সাজেকের উদ্দেশ্যে গিয়েছিলাম ঘুরতে, আমরা 4 ফ্রেন্ড। সো 4 ফ্রেন্ড আমরা এখানে সাজেকে ছিলাম। তো ওইখানেও আর কি আমরা আর কি প্রথম থেকেই আর কি যখন আমরা নতুন কোনো জায়গায় যাচ্ছি, সো যখন রাত হলো, তো সাজেক জানেন আপনি কীরকম, সাজেকটা হচ্ছে গিয়ে যে আপনার আশেপাশে হচ্ছে পাহাড়, জঙ্গল এবং ঝিঝি পোকা। তারপর আরেকটা হচ্ছে একটা প্রাণী আছে, কি টিকটক না টক 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 একটা পাখি বা প্রাণী আছে। সো ওই প্রাণীটা নিয়েও আর কি আমাদের অনেক গল্প টল্প আমরা পড়তেছিলাম যে ওইটাতে নাকি আপনার বিক্রি করলে অনেক টাকা ইত্যাদি ইত্যাদি এরকম। সো এরকম এক পর্যায়ে আপনি যদি কখনো সাজেক যান দেখবেন যে সবগুলো এই কটেজগুলো হচ্ছে পাহাড়ের এক সাইড দিয়ে উঁচু উঁচু করে দাঁড়া করানো থাকে। এক্স্যাক্ট। সো আমরা মোটামুটি আমাদের রাতগুলো কাটতো, আমরা 2 দিন ছিলাম এখানে, আমাদের রাতগুলো কাটতো অনেকটা এইসব গল্প টল্প করে। আর যখন একদম রাত হয়ে যেত দেখা যেত সব কটেজে কটেজে যদি হাউসফুল থাকতো সাজেক, তো কটেজে কটেজে গান বাজনা ইত্যাদি ইত্যাদি চলতেছে। সো আমরা ওইরকম গল্প করতাম। তো এরকম গল্প করতে করতে না যেটা হয় যে সাজেকের সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওয়েদারটা। হ্যাঁ, কখনো দেখবেন আর কি সকালবেলা খুবই গরম, রাতে আবার ঠান্ডা, মেঘ, ভিজা ভিজা এরকম হোয়াট এভার। সো এই গল্প করতে করতে আমাদের ওই যে ভৌতিক যে ব্যাপারটা, ভয় পাওয়ার যে ব্যাপারটা, ওটা আমাদের মধ্যে চলে আসে। তো সাজেকে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেনি, ঘটনাটা ঘটে যখন আমরা সাজেক থেকে আমরা ঢাকার দিকে ব্যাক করি। তখন ব্যাক করতে গিয়ে হচ্ছে যে আপনার এই খাগড়াছড়িতে আমরা এসে নামার পর ওইখানে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা একটু সেরে নিই। তো হঠাৎ করে আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু এদিকটায় আসছি তো এক কাজ করি, রাঙামাটিতে গেলে কেমন হয়। তো আমরা তখন ওইখানে কথাবার্তা বলতেছি যে না এরকম এরকম রাঙামাটিতে এখন সিজন না, তখন চাষের সিজন ছিল না, বর্ষা ছিল না, সো পানিগুলোও ঘোলা ছিল। সো যাই হোক, তো এখন আসছি যখন কাছেই, অল্প কিছু টাকা হলে বা সবাই যদি একমত হই আমরা ওইখানে যেতেই পারি। তো যে ভাবা সেই কাজ, আমরা যাব। তো আমরা যখন যাব তখনই গিয়ে যেটা হলো যে আমাদের বাস যেটা ওটা হচ্ছে অলরেডি 5 মিনিট আগে ছেড়ে চলে গেছে। আচ্ছা, মানে ইউ মিস দ্য বাস। উই মিস দ্য বাস অ্যাকচুয়ালি, কারণ আমরা তো রেডি ছিলাম না যে আমরা আসলে রাঙামাটি যাবো কি যাবো না। তো এরকম করতে করতে যেটা হলো, তো আমরা আশেপাশে কথা বললাম যে রাঙামাটি যাওয়ার উপায় কি এখন ইত্যাদি ইত্যাদি। তো প্রথমে আমাদেরকে হচ্ছে স্কুটার টাইপের অর্থাৎ সিএনজি টাইপের যে ইয়েগুলো আছে বাইরে আর কি, এখনো ট্রু স্টক ইঞ্জিনিয়ারগুলো এখনো আছে। সো আমাদেরকে একজন বললো ভাই আপনি এগুলো করে যাইতে পারবেন, কতক্ষণ সময় লাগবে? এই 4-5 ঘন্টা সর্বোচ্চ আর কি, স্লো যাবে তো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বুঝাইলো আমাদেরকে। কারণ আমরা ওই এলাকায় নতুন, তো আমরা চিন্তা করলাম যে ঠিক আছে যাওয়া যায়, কোনো সমস্যা নেই। সো যেতে যেতে আমরা এরকম 2টা অলরেডি চেঞ্জ করি, ওদের আপনার কি বলে এরিয়া ভাগ করা থাকে। তো 3rd নাম্বারটা গিয়ে যখন আমরা যাই, 3rd নাম্বারটা গিয়ে হচ্ছে এরকম আমরা যখন নেই, অর্থাৎ প্রায় কটা বাজে তখন আপনার হচ্ছে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসতেছে এরকম একটা পর্যায়ে, প্লাস তখন গুড়ি বৃষ্টি, ওয়েদারটা হলে বৃষ্টি, গুড়ি বৃষ্টি পড়তেছে। তো ভালো, তো বরাবরের মতোই আমাদের সাথে মোবাইল, টাকা পয়সা অনেক কিছু ছিল, ওই কারণে আমরা একটু ভীত ছিলাম যে কোথায় যাচ্ছি কী করতেছে। আর কোনো এটা হচ্ছে মেজর রোড না, হ্যাঁ, গ্রামের ভিতরে যেরকম এলাকার ভিতরে যেরকম রোড থাকে ওই রকম রাস্তা দিয়ে, মাটির রাস্তা, ইটার রাস্তা এরকম দিয়ে যাচ্ছে। তো আমরা একটু ভীত এইভাবে বেসিকলি আর কি, আমাদের সাথে অনেক কিছু, কোথায় যাব। তো এরকম করতে করতে পরে আমরা একটা স্ট্যান্ডে গিয়ে নামলাম। স্ট্যান্ডটা দেখে একটু অদ্ভুত লাগছে, এরকম যে কী ব্যাপার আর কি, স্ট্যান্ডটা এরকম কেন? বাস নাই, কিচ্ছু না, কিন্তু মানুষও মুভমেন্টের কোনো ঘটনা নাই ওই জায়গাতে। আর প্রচুর এরকম ইয়াগুলো আর কি, স্কুটারগুলো আছে। আচ্ছা, মানে স্ট্যান্ডটা বেসিক্যালি যে বাস স্ট্যান্ড ছিল, কিন্তু সেখানে কোনো বাস ছিল না। এই আপনার স্কুটিগুলো সেখানে ছিল। হ্যাঁ, তো স্কুটারগুলো ছিল। তো উনি আমাদেরকে নামাই দিল মোটামুটি জোরপূর্বক যে ভাই এখানেই শেষ, আমি যেতে পারবো না। কি ব্যাপার, আজব আর কি, 4টা চেঞ্জ করলাম আর কি। এখন আমরা ম্যাপ বের করে দেখলাম যে না, আমরা রাঙামাটির ধারে কাছেও ঘেসি নেই, অলরেডি আমরা ওইখানেই আছি। তো আমরা বললাম যে ঠিক আছে, কি করা যায়, আমরা তাহলে ফাইনাল কিছু করি যে আদৌ কোন দিকে আমরা ব্যাক করবো না আমরা আগাবো। তো এরকম কথা বলতে বলতে আমরা একটা ঠিক করি। তো মেইন ঘটনা এখানেই ঘটে আমাদের সাথে। সেটা হচ্ছে আমরা রওনা দিই তখন।
তো উনিও বহুত কষ্টে রাজি হয়েছে বলতে অ্যাকচুয়ালি ওই পথে আপনার ডাকাতের ভয় থাকে, যে পথটাতে আমরা গিয়েছিলাম এই সচরাচর এখান থেকে কেউ যায় না। হ্যাঁ, আর ততক্ষণে আপনাদের রাত কতক্ষণ হয়েছিল? ততক্ষণে সন্ধ্যা। আর সন্ধ্যা। পাহাড়ি অঞ্চল বা বনাঞ্চল বা এই আপনার এই ধরনের জঙ্গল টাইপের যেসব এলাকা, ওইখানে তো মনে করেন সেই গভীর রাতের থেকে ভয়ানক অবস্থা। Exactly. তার উপরে আবার যে ভয়টা ঢুকালো আমাদেরকে, ডাকাতের ভয় দেখালো যে ভাই এরকম এরকম সবাই একটু সেফে থাকেন। হ্যাঁ, এই রাস্তাটা একটু ডাকাতি হয় আর গাড়ি ঘোড়া খুব কম চলে। তো এরকম যেতে 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 ঘটনাটা তখনই ঘটে, প্রায় হচ্ছে 7টা 7:30 বেজে গেছে, সন্ধ্যা অলরেডি ডার্ক ওইখানে, কারণ ইউনো পাহাড়ের এক সাইড থেকে কিন্তু আর আলো আসে না, চাঁদের আলোটাও আসা সম্ভব না, আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি যেটা মেনশন করলাম যে মেঘলা ছিল হ্যাঁ। আকাশ, অবশ্যই অন্ধকার ছিল। হ্যাঁ। তো আমরা ওই সময় যেটা হলো যে আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য আমরা গাড়িটাকে থামাই আর কি, স্কুটারটাকে থামাই আমরা এই জঙ্গলের পাশে আর কি দাঁড়িয়ে যাই। তো এমন সময় হচ্ছে কি একটা দূর থেকে একটা আলো আসলো, ঠিক আছে আর কি, লাইক ইটস লাইক এ লেজার লাইট টাইপ একটা আলো আর কি আসলো। মনে হলো আমাদের কাছে যে ইট নট পাসেস ওয়ে, বাট একটা ঝলক গেল। আচ্ছা, এটা জঙ্গলের ভেতর থেকে আসলো। হ্যাঁ, তো আমরা তখন ওই স্কুটার মামাকে জিজ্ঞেস করলাম, মামা এটা কি কি মামা এরকম 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 লাইট আসছে। আর তাকে লাইট বুঝাইতে গিয়েও আর কি সে লেজার লাইটও বুঝতেছে না, সে টর্চ লাইটের আলো, তাহলে উল্টেন তাড়াতাড়ি সমস্যা হয়ে যাবে। না, টর্চ লাইট হলো তো এক জিনিস, পরে এটা যেটা আসলো এটা কি আসলে, ওটা রংটা ছিল কিরকম আমি আপনাকে বলি, একটু বেগুনি বেগুনি টাইপের, যার কারণে আমরা ওই যে ফুললি লেজার লাইট বা ফুললি কিছু এরকম কিছু বুঝতেছি না। ঠিক আছে, হয়তো অনেক সময় হয় যে আমরা অনেক ডার্কে ছিলাম, হঠাৎ করে আলোতে আসছি, তো এরকম হয়তো বা লাগছে। তো ফাইন, আমাদের গাড়ি চলতেছে। তো রাস্তাটার বর্ণনা দিই, রাস্তাটা হচ্ছে এরকম, ওই রাস্তাটা জানি না সবাই যায় কিনা ওই রাস্তা দিয়ে। পাহাড়ের মাঝখানে যদি রাস্তাটা হয়, হ্যাঁ, আপনার এক পাহাড়ের এক সাইড রাস্তা ঢালু, আরেক সাইডে পাহাড় নেমে আসছে, রাস্তাটা এরকম পর্যায়ে, আর দুই পাশে বেশ জঙ্গল। আপনার যদি একদম ডানে চলে যান, আমরা যে পথে আগাচ্ছি, তাহলে আপনি পড়ে যাবেন পাহাড় থেকে, আচ্ছা, এরকম একটা সিচুয়েশন। তো আমরা যেটা দেখলাম যে তারা আমাদেরকে বর্ণনা দিয়েছিল এরকম যে এই রাস্তায় আসলে কেউ থাকে না, চোর ডাকাতি হয়। এটা হচ্ছে খাগড়াছড়ি আর রাঙামাটি যেতে যে শর্টকাটটা, পাহাড়ের উপর যে রাস্তাটা, এই দুটার মাঝখানে হচ্ছে রাস্তাটা। সো ওই এক্সাম্পল অনুযায়ী আমরা এখন যাকেই দেখবো বা যাই দেখবো, যে মানুষ দেখবো বা যে গাড়ি দেখবো, আমাদের কিন্তু সাসপেক্ট থাকবে হচ্ছে যে চোর ডাকাতি হবে এটা। তো ভালো কথা, এরকম সময় একজন মুরব্বির মতো, বয়স ঠিক আমি বলতে পারবো না, কারণ ওইভাবে আমরা দেখার সুযোগ হয়নি, আমাদের আলোতে যখন আমরা গাড়ি আগায় যাচ্ছে, সো আমরা খেয়াল করলাম যে একটা লোক আছে। তো আমরা বরাবরের মতো এক্সাইটেড যে ভাই কে বা কি এর। তো এরকম করতে করতে পরে আমরা ডাইরেক্ট একটি সিএনজি মামাকে জিজ্ঞেস করে বসছি যে ভাই এ কে, কি কোথাকার বা কি আসল বিষয়। ভাই যা দেখছেন কিছু বললেন না, কিছু করেন না, ঠিক আছে। সোজা চালাতে চালাতে পরে আমরা বললাম যে যে পাশাপাশি তো, যে আমরা 4-5 জন ছিলাম, তো ড্রাইভারের 2 সাইডে 2 জন বসা, পিছনে 3 জন বসা। আমরা তো আমরা পিছনে ঘাড় ঘুরে গেলে ভাই পিছনে তাকায় দেখেন না, হ্যাঁ, আর যা দেখবেন। তো মজার বিষয় হচ্ছে যখন আমরা সামনে আগাই, আর কি কিভাবে বুঝাবো আপনাদেরকে, যখন আমরা সামনে আগাই ঠিক কিছুক্ষণ পরেই হচ্ছে আপনার 4-5টা গরু নিয়ে আর কি, রাস্তা হচ্ছে খুব সিঙ্গেল ওয়ের মতো, 4-5টা গরু নিয়ে একটা লোক যাচ্ছে বা আসতেছে, এরকম একটা দূর থেকে বোঝা যাচ্ছে গরু নিয়ে কিছু একটা হচ্ছে ওই জায়গাতে। তো আমরা যত কাছে আগাচ্ছি দেখলাম যে সে গরু নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যেদিকে অন দ্য ওয়ে সেদিকে যাচ্ছে। দ্য ফ্যাক্ট ওয়াজ যে আমরা যে ওই লোকটাকে যে দেখছিলাম না, হ্যাঁ, একটু আগেই যাকে দ্যাট ওয়াজ দ্য সেম গাই। ওকে। তো তখন মামারা জিজ্ঞেস করলাম যে মামা কিছু বলা যাবে? তখন মামা বললো, মামা আপনারা যদি কেউ দেখা থাকেন, যদি কেউ উপলব্ধি করে থাকেন, চুপচাপ থাকেন, অন্যদিকে টেনশন করেন বা অন্য কথা চিন্তা করেন, এইসব কথা কিছু চিন্তা করবেন না। হ্যাঁ, এসব কথা চিন্তা করার দরকার নেই, ডানে বামে পিছনে তাকানোর দরকার নেই। ঠিক আছে, ফাইন। তো আমরা আবার আগায় গেলাম, আগাচ্ছি। তো ওই মুহূর্তে গিয়ে এক সময় গিয়ে দেখলাম যে রাস্তার এক পাশে কোদাল নিয়ে 3-4 জন লোক কাজ করতেছে। কাজ করতে করতে ওনাদেরই একজন সাপোর্টিভ লোক মনে হয় দূর থেকে আসবে। তো ওনারা যেটা হয় গ্রামগঞ্জে সবাইকে কিন্তু চিনে, যারা ভালো মানুষ চিনে। তো এখানে সিএনজি মামা দাঁড়াইছে বলতে কি একটু স্লো করে, কি খবর, ভালো আছিস নি, এরকম একটা ব্যাপার। তো ওই মুহূর্তে খেয়াল করলাম যে আর কি আমাদের কাছে যে সিনারিও মনে হয়েছে যে আমাদের যে তাদের একটা লোক লেবার, উনিও চলে যাচ্ছে সামনের দিকে কোদাল হাতে বা কিছু একটা যন্ত্র হাতে ছিল তার, আমাদের খেয়াল নেই। সো ওটুক আগাতেই তখন আমরা মোটামুটি সবাই স্টার্ট পুরাই কি হচ্ছে ব্যাপারটা, কি সেম জিনিস 3 ভাবে দেখতেছি আমরা। একবার দেখলাম সে পাঞ্জাবির মতো করে পরে হেঁটে আসতেছে,
ওই লোকটাই আবার গরু নিয়ে যাচ্ছে, না আমাদের গাড়ি তো ভাই স্পিডে আছে, ওই লোকটাই দেখতেছি হেঁটে যাচ্ছে। তো ওই যে আমাদের যেটা মাথায় ছিল যে আমাদেরকে বললো যে ভাই কিছু দেখলেও দেখবেন না, বুঝলেও বুঝবেন না। তো আমরা খুব চুপচাপ ছিলাম। তো ওনাকে যখন ক্রস করি, আর ডিস্টেন্সটা মনে করেন হাফ কিলো ধরেন আপনি, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওইখান থেকে হাফ কিলো হচ্ছে ওই লোকটাকে পেয়েছি। ওর থেকে একটু হাফ কিলো আগে আমাদের গাড়ি পুরো বন্ধ হয়ে গেছে। আচ্ছা, বন্ধ হয়ে গেছে, ভালো কথা। তো এখানে আমরা বেশ কি বলে মেকানিজম যা থাকে সবাই, কোনো লাইট নেই, ট্রাস্ট মি ভাই। ওইখানে আপনার কি একটা মোবাইলের আলো মনে হচ্ছে যে ফ্লাড লাইটের আলো আর কি, এত অন্ধকার, চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ, তার উপরে ভয় হচ্ছে ডাকাতের ভয়, সব কিছু মিলানো। তো ডাকাতের ভয়ের কারণে আর কি সবাই মোবাইলে লাইটও জ্বালাচ্ছিল, যেটুকু দরকার ওটুকু জ্বালা আমরা কাজ করার ট্রাই করতেছি। আমাদের গাড়িতে তেল পর্যাপ্ত আছে, আমি ব্যাটারির চার্জ চেক করতে পারি, ব্যাটারির চার্জও ঠিক আছে, ইগনিশন হচ্ছে না কোনো একটা কারণে। তো বাকিটা তো আমি আর জানি না, কারণ এটা হচ্ছে কি বলে অয়েল ইঞ্জিনের। সো কেন স্টার্ট হচ্ছে না কোনো আইডিয়া নেই। সো এরকম করতে করতে ঠিক আছে, উনি কী প্লাগ চেঞ্জ করতেছে, প্লাগ লাগাচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আমরা তখন চিন্তা করতে করতে হঠাৎ করে আমাদের মাথায় ঢুকলো কী ব্যাপার, একটা লোক তো আসতেছিল আমাদের দিকে, দুইটা পয়েন্টের মাঝখানে। তো ওই লোকটা কই? আর আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে সে যদি ওই টিম থেকে যায় বা ওই টিমের না হোক, সে গ্রামের লোক, অবশ্যই ভদ্রলোক, আমাদের যে সিনজি মামা, সে তো চিনে, তার পরিচিত হবে। তো একটা লোক থাকলেও কিন্তু সাহস পায়, কারণ তার হাতে আমরা একটা দেখছিলাম, কি বল, যন্ত্র দেখছিলাম, কারণ আমাদের হাতে তো কিছুই নেই। ওই বলা কথা আছে না যে সাহস দরকার, কিছুই হয়তো হবে না, সাহস। তো ওই চিন্তা করে হঠাৎ করে আমরা তাকাচ্ছি, কিন্তু আমরা ওই যেখানে কাজ করতেছিল আমরা ওটা দেখতে পাচ্ছি আর আমাদের দেখতে পাচ্ছি, বাট মাঝখানে যে একজন এক্সিস্ট করতেছিল সে নেই। এখন বলতে পারেন যে ভাই আশেপাশে চলে গেছে, আশেপাশে যাওয়ার কোনো উপায় নেই ভাই ওই জায়গাতে। হ্যাঁ, আপনি আগেই বলেছেন যে সেখানে একটা ঢাল ছিল এবং একপাশে পাহাড়টা উঁচু ছিল। হ্যাঁ, সো এখান থেকে যাওয়ার কোনো ওয়ে নেই। তো এরকম করতে করতে আমার আগে পরে আর কি ওইভাবে এক্সপিরিয়েন্স না, ঠিক আবার হালকা পাতলা এক্সপিরিয়েন্স আছে। সেটা হচ্ছে গিয়ে, তো গুড়ি বৃষ্টি পড়তেছে কিন্তু হ্যাঁ, তো একটা গুড়ি বৃষ্টি ওইসব জায়গাতে কিন্তু মস্ত জায়গাতে কিন্তু অনেক ঠান্ডা একটা ফিল থাকে। এক্স্যাক্টলি। হঠাৎ করে কি হলো ভাই, বিশ্বাস করবেন না আপনি, সেটা হচ্ছে কি কেমন জানি ওয়েদারটা হিউমিড হয়ে আসলো, খুব গরম, ভ্যাপসা একটা গরম, বৃষ্টি কিন্তু পড়তেছে গুড়ি আর কি। আমরা যদি বাইরে দাঁড়ায় থাকি কিছুক্ষণ, মনে করেন 10-15 মিনিট দাঁড়ায় থাকি, আপনি ভিজে যাবেন, বৃষ্টি পড়তেছে, বাট একটা হিউমিড একটা গরম। তো আমরাও অত না আবার চিন্তা করতেছি না আর কি, কারণ দেখেন এখানে না একটা সিচুয়েশন অনেক কিছু চিন্তা করতে হচ্ছে, অনেকগুলো ঝামেলার মধ্যে ওই লোকটা কে ছিল, আবার ওই লোকটাকেই তো আমরা দেখে আসছিলাম, আমাদের মাথাতে প্রশ্ন আছে কিন্তু উত্তর তো আমরা পাচ্ছি না, কারণ সে আমাকে বলছে ভাই কোনো প্রশ্ন করবেন না, এখন যা হবে পরে। তো এই সব বিষয় করে পরে আমরা যেটা ফিল করলাম, আমরা আর কি হালকা বলা বলি করতেছি এর মধ্যে, যে গরম লাগতেছে না আমার বলতেছে হ্যাঁ একটু কেমন জানি লাগলো। তো হঠাৎ করে খেয়াল করলাম যে আপনার কি গরম বাতাস ঠিক না, এই খুব ডেন্স একটা ক্লাউড যদি আপনাকে লাগে, খুব একটা ঠান্ডা ফিল হয় না, ওইরকম একটা ব্যাপার মনে হচ্ছে যে আর কি আমাদেরকে লাইক ঘিরে ধরছে আর কি। এই মুভিতে জানি দেখা যায়, ব্যাটেলশিপ মুভিতে যেমন দেখায় না, পুরোটা সার্কুলার হয়ে যায় আর কি। আমাদের কাছে আমরা পরে কথা বলছিলাম যখন, তখন আমি এটা শুনতে পারছি, সবারই আমাদের এরকম মনে হচ্ছে যে আমরা আর কি এমন একটা গ্লাসের কেজের মতো একটা জায়গায় আটকাই গেছি। আমি সবাইকে দেখতে পাচ্ছি, সবাই আমাদেরকে দেখতে পাচ্ছে, সরি আমরা সবাইকে দেখতে পাচ্ছি, হয়তো কেউ আমাদেরকে দেখতে পাচ্ছে না, আমাদের শুনতে পাচ্ছে না। কারণ একটা জিনিস খেয়াল করেন, যে লোকগুলোর সাথে আমরা কথা বলে আসছি, আমাদের যেখানে গাড়িটা বন্ধ হয়েছে, তারা তো অলরেডি আমাদেরকে আইডেন্টিফাই করতেছে, করতে পারার কথা যে কি ব্যাপার, তোদের কি হয়েছে, হ্যাঁ খুব ইজিলি আইডেন্টিফাই, কোনো সাউন্ড আসতেছে না, বা আমরাও ওনাদের সাথে যোগাযোগ করার কোনো ট্রাইও করতে পারতেছি না। আর আমরা তো গেস্ট ওইখানে, আমরা তো নতুন, আমরা তো ডাক দিব না কি করবো কিছুই বুঝতেছি না। তো এরকম একটা ফিল হওয়ার পর আমাদের কিছুক্ষণ পর 2-3 মিনিটের মাথায় গিয়ে হচ্ছে আপনার এই কি বলে খুব ঘাম, তারপর হচ্ছে গরম, বৃষ্টি, স্যাঁতস্যাঁতে এরকম একটা অবস্থা আর কি। যদি আপনি মনে করেন গরমের সময় যদি মনে করেন ধুলাবালি মেশানো রাস্তাতে যদি ওপেনলি একটা বাসে জার্নি করেন, যেমনটা লাগে না, তেল কেমন জানি আর কি লাগতেছে, এক্সস্টেড খুব। এরকম হওয়ার পর কিছুক্ষণ পরে 2-3 মিনিট পর হচ্ছে আবার ওয়েদার নর্মাল, একদম নর্মাল ঠান্ডার মতো, একদম নর্মাল, কোনো কিছুই নেই।
তো আমাদের মাথা থেকেও তখন অলরেডি ওইসব জিনিস চলে গেছে। আর প্লাস হচ্ছে আমি তখন এই এই ডিপ থিঙ্কিং আমি ছিলাম যে আর কি অলরাইট মনে হচ্ছে এখন ব্যারিয়ার মনে একটা ভাঙছে বা সরছে বা কিছু একটা হয়েছে। আমি আল্লাহ করতেছিলাম যে কোনো রকম আর কি গাড়িটা স্টার্ট হইলেই হয়, স্টার্ট হইলেও হবে না, কারণ কি পথ এখনও কিন্তু আমাদের বহু বাকি। তো যাই হোক আমাদের গাড়িটা স্টার্ট হয়, স্টার্ট হওয়ার পর হচ্ছে যখন আমরা সবাই উঠলাম গাড়িটা ঘামাই গেছে, কিন্তু খেয়াল করে ওই যে গরমের কথা বলতেছি গাড়িটা পর্যন্ত হিউমিডিটিতে ঘামায় হ্যাঁ, গেছে। ওকে, সিটটা হচ্ছে ভিজা ভেজা, গ্লাসটা হচ্ছে ঘোলা, এরকম। তো আমার আর বুঝতে বাকি রইল না যে এখানে একটা ওয়েদার রিলেটেড বা আমরা যদি ওই যে কি বলে এটাকে যে এই গরম বাতাস বা আবহাওয়া যেটা বলি আর কি, গরম যেটা হিটটা অ্যাবজর্ব করে নিছে হ্যাঁ। গাড়িটা। না অ্যাকচুয়ালি যেটা বলতে যাচ্ছি যে আমরা বলি না গরম বাতাস লাগছে, গরম বাতাস লাগছে, যদি আমি যদি ওটা চিন্তা করি এখন, হ্যাঁ এরকম কিছুটা ঘটছে আমাদের সাথে। আমার বুঝতে আর কোনো বাকি নেই, কারণ ওয়েদার আমি বারে বারে বলতেছি ওয়েদার এতটা খারাপ না ভাই, এটা তো এসি গাড়ি না যে গাড়ির ভিতরে ঘামায় যাবে, ঘামাই গেছে। তো ভালো কথা, যাচ্ছি 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 তো একটা দোকান দেখলাম আমরা রাস্তার মাঝখানে, খুব ছোট একটা দোকান। আপনি খেয়াল করবেন এই যখন আপনি এই ধরনের ট্রেকিং মুডে যাবেন বা এই ধরনের পথগুলো যেখানে থাকে খুব ছোট ছোট দোকান থাকে, অল্প কত 5 ফিট বাই 5 ফিট সর্বোচ্চ, এরকম এই 2 টাকার এই কম দামি সিগারেটগুলো পাওয়া যায়, হয়তো একটু পানি পাওয়া যায় এরকম। তো আমরাও এরকম দেখে আমরাও আর কি একটু ব্রেথ ফালানোর জন্য আর কি, আমার এখনও দম বন্ধ হয়ে আসে আমি চিন্তা করলে, ব্রেথ ফালানোর জন্য আমরা বলি যে ঠিক আছে মামা সামনের দোকানে একটু সাইড করো, এখানে যেহেতু একটু আলো কুপির আলো জ্বলতেছিল, কুপির আলো না কি লাইটের আলো, ল্যাম্পের আলো জ্বলতেছিল, সরি ল্যাম্পের আলো জ্বলতেছিল, কুপির আলো না, ল্যাম্পের আলো ছিল 10 ফিট দূরে দোকান থেকে প্রায় অ্যাপ্রক্স। তো আমরা বললাম যে আমরা ওইখানে থামি একটু আর কি আমাদের সাথে পানি টানি আসে, আমি কি ব্যাগ ট্যাগ খুলে একটু রিলিফ হই, ব্যাপারটা বুঝি। তো মামাকে যখন বললাম যে মামা ওই দোকানে রাখেন, সে বললো ভাই থামার দরকার নেই। বললাম রাখেন, না থামার দরকার নেই ভাই, আমরা সোজা চলে যাই, আপনারা আপনারা যেখানে নামাই দেবো ওইখানে নেমে আপনারা চাটা সবই পাবেন, এখানে বাসও পাবেন, ওইখান থেকে অল্প 5 মিনিট লাগে, তারপর চলে যেতে পারবেন রাঙামাটি একদম বাস স্ট্যান্ডে। তো যখন আমরা ওই দোকানটা ক্রস করি আলটিমেটলি ওই লোকটা এখানে ছিল। ও মাই গড, ঠিক আছে, ও মাই গড, মানে আই এম গেটিং গুজবাম্পস। আলটিমেটলি সো ওখানে আপনারা নামলে আপনাদের বড় ধরনের কোনো একটা ক্ষতি হতে সম্ভবত, পারতো। এবং সে অন দ্যাট মোমেন্ট সে বুঝতে পারছিল মনে হয় যে সে ভাই তারা তো এখানে রেগুলার চলাফেরা, তারা হয়তো Exactly. সে বুঝতে পারছে হয়তো বা আমাদেরকে সাহস দেওয়ার জন্য সে হয়তো কিছু বলে নাই, পরে গিয়ে বলছে। সো আমরা ক্রস ট্রস করে আসলাম, আসার পর তিনি বলতেছে ড্রাইভার মামা যে ভাইয়ারা আপনারা কি কোনো কিছু ফিল করছেন কেউ বা কিছু? তখন আমরা তো একদম শহরে চলে আসছি, আমরা পুরো নর্মাল, ভাই আচ্ছা এরকম দেখলাম কেন ভাই, কী হলো এটা, কী হলো ভাই, এরকম অনেক সময় দেখা যায়, অনেক সময় অনেক কিছু হয়, তো এগুলারে পাত্তা দিতে হয় না বুঝছেন। তখন আমি বললাম যে ভাই পাত্তা না দেওয়ার কি আছে, আমি তো দেখলাম এরকম এরকম এই ঘটনা, পাত্তা না দিব না কেন? তো ভাই আপনি একবারও দেখছেন তার হাতে কিছু ছিল লাইট টাইট, বা সে আমাদের আলোকিত কোনো স্পটেড আলোকিত কোনো জায়গায় আর কি, নির্দিষ্ট কোনো আলোকিত জায়গায় ছিল? তো আমি খেয়াল করে দেখলাম যে না। এক জিনিস খেয়াল করেন, আমি যখন তাকে প্রথম দেখি সে কিন্তু রাস্তা ক্রস করে, দ্বিতীয়বার যখন দেখি সে ওই অন্ধকারের মধ্যে সে গরু নিয়ে যাচ্ছে, অথচ যে পথ আমরা মোটর গাড়ি দিয়ে সোজা আর কি পিক আপ ধরে রাখলে চলতেই থাকতে হবে, সেখানে গরু নিয়ে যাচ্ছে। তার পরবর্তীতে একটা টিমের পরবর্তীতে এসে আমি দেখলাম আধা কিলোর মতো পরে এসে দেখলাম যে সে হেঁটে যাচ্ছে, কোনোটাতে আলো নেই এবং দোকানও কিন্তু আলো নেই, যেটা বললাম। তো এটা বুঝার পর তখন আমি বললাম যে ভাই আমার কাছে কেন জানি মনে হইলো যে এরকম একটা গরম বাতাস, হ্যাঁ ভাই এরকম আমাকে এলাকায় এটা গরম বাতাস লাগছিল আপনার গায়ে। বললাম তাইলে আর কি, এখন অত তো আমরা জানি না গরম বাতাস লাগছে এখন কি আমার সাথে লাইগা আছে নাকি আমাদের সাথে আছে না কি, না চেষ্টা করছিল মনে হয়। আপনার কোনো সমস্যা নেই, আপনারা আল্লাহ দিলে এখন নিরাপদে আছেন, আর এই ঘটনাগুলো যে ঘটছে হ্যাঁ এগুলো নিয়ে মাথা ঘামাবেন না, ঠিক আছে? আর ওই যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এটা নিয়ে টেনশন করতে আসবে না, কারণ এখানে কে কী হবে কি না হবে কেউ কিছু জানে না, কারণ আদৌ ভূত আসে না ডাকাতে ধরে এটা আল্লাহ জানে। এটা ছিল আর কি পুরো ঘটনাটা আমাদের। যে ঘটনাটি তিনি শেয়ার করেছেন সেটি তার বন্ধুর ঘটে যাওয়া একটি ঘটনা। তার নাম সবুজ। সবুজ একটা মেয়েকে অনেক পছন্দ করত, কিন্তু মেয়েটি তাকে পছন্দ করতো না। সবুজও আসলে চেষ্টা থামায়নি। সবুজের নানা ছিল একজন কবিরাজ। উপায় একদমই যখন ছিল না, সেই কবিরাজ নানার কাছে যায়। সবুজ তার নানার কাছে গিয়ে মেয়েটির কথা সব কিছু বলে।
সবুজ বলল, না না, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু সে আমাকে পছন্দ করে না, তাই আমি তাকে একটা বশে আনতে চাই, জাদু করতে চাই। কিন্তু তার নানা বলে, কালো জাদু করা তো ভালো না, এর ফল ভালো হয় না। তুমি যেটাই করো, বশে আনো বা যেটাই করো, এটা ব্ল্যাক ম্যাজিক ছাড়া সম্ভব না, কুফরি করতে হবে। সবুজ তো কোনোভাবেই মানছিল না, সে কালো জাদু করবেই করবে। একেবারেই একদম একেবারেই কনফার্ম হয়ে গেল যে সে করবেই। পরে নানাকে না বুঝাতে পেরে এক পর্যায়ে সবুজ তার নানাকে অনেক হাতে পায়ে ধরে অনুরোধ করে। এক পর্যায়ে নানাটা রাজি হয়ে যায়। সবুজকে বলে যে কয়েকটা কাজ করতে হবে, তোমার কিছু জিনিস তোমাকে সংগ্রহ করতে হবে, এটা অনেক ভয়ঙ্কর হতে পারে, তুমি কি পারবে কিনা? সবুজ বলল, আমি সব কিছুর জন্য রাজি, আমি সব পারবো, কিন্তু আমার কাজটা করে দিতে হবে। সবুজের নানা সবুজকে বলে, সবুজ, তোমার প্রথম কাজ হচ্ছে 7টা ঘাটের পানি সংগ্রহ করবা। এটা করতে হবে শনি মঙ্গলবার রাত 12টার পর। সবুজ তখন তার কথায় সম্মতি দিয়ে বলে, না, আমি পানি সংগ্রহ করে আপনার কাছে আসব। এরপর সে সেখান থেকে চলে যায় এবং যেতে যেতে সবুজের নানা পেছন থেকে ডেকে বলে, সবুজ, এখনো সময় আছে পানি আনার, সময় অনেক বিপদ হতে পারে, পিছনে কিন্তু তাকানো যাবে না, সাবধান, যখনই যেখানে যাও পেছনে তাকাবে না। সবুজ বলে, আমার কিছুই হবে না নানা, চিন্তা করো না। শনি এবং মঙ্গলবার আসলে সবুজ 6 ঘাটের পানি সংগ্রহ করে, বাকি ছিল তখন 1 ঘাটের পানি। সেদিন ছিল মঙ্গলবার। সবুজ একা একা সেই ঘাটের দিকে রওনা দিলে একটা বোতল হাতে নিয়ে। যখন বোতলের পানি সংগ্রহ করা শেষ হয়ে গেল, যখন ও ফিরে আসবে, ঠিক তখন সবুজ পেছন থেকে কান্নার আওয়াজ ও হাসির শব্দ একই সাথে শুনতে পায়। ওর তখন মনে হয় ওর দাদা ডাকছে, দাদি ডাকছে, আর বলছে, সবুজ, বোতলটা রেখে যা, বোতলটা রেখে যা সবুজ, এটার ফল ভালো হবে না। সবুজ বেশ ভয় পেয়ে যায়। এমনিতে সে ভয় পাচ্ছিল, তার মধ্যে যখন সে উঠে আসতে যাচ্ছে, তখন সেই ভয় পাওয়া অবস্থাতেই তার কানে কানে কেউ এসে ফিসফিস করে বলছিল যে, কোথায় যাস, বোতল না নিয়ে এখানের থেকে চলে যা। এটা বলার সাথে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়, একটা চিৎকার দেয় এবং অজ্ঞান হয়ে যায়। এদিকে চিৎকার শুনে সাথে সাথে আশেপাশের বাড়ি থেকে লোকজন ছুটে আসে, এসে দেখে যে সবুজ মাটিতে পড়ে আছে অজ্ঞান হয়ে। সবাই তাকে তখন বাড়িতে নিয়ে যায়। সকালে তার নানা তার বাড়িতে আসে, এসে বলে, আমি আগেই বলেছিলাম এটা তোর দ্বারা হবে না, অনেক বিপদ আছে, অল্পের জন্য বেঁচেও গেছিস, এগুলি বাদ দে সবুজ। সবুজ বসা থেকে উঠে বসলো এবং নানার কাছে যেয়ে বলে যে, না, একটা কাজ নেই, কাজ হয় না, তাতে কি হয়েছে, অন্য একটা কাজ দেন। খুব জোরাজুরি করার পর যখন মোটামুটি তাকে বলা হলো ঠিক আছে দিব, তখন সবুজের নানা তাকে বলে যে, শ্মশান ঘাট থেকে মৃত মানুষকে যে লাকড়ি দিয়ে পোড়ানো হয়, সেইখান থেকে কিছু কয়লা সংগ্রহ করতে হবে, তুমি পারবে সেটা? সবুজ বলল, পারবো। তখন কোনো এক শনিবার রাতে মাঝরাতে এক শ্মশান ঘাটে লাশ পোড়ানো হয়েছিল। শুক্রবারে লাশ পোড়ানো হয়েছে, সবুজ গিয়েছিল শনিবার রাতে। সবুজ যখন কয়লা সংগ্রহ করার জন্য শ্মশান ঘাটে চলে গেল, প্রথম উপলব্ধি সে করতে পারে যে মাংসের গন্ধ বেড়েছে, ফিসফিসের শব্দ বেড়েছে, ফিসফিস কথাটা বেশি বেশি হচ্ছে। চতুর্দিকে পরিবেশটা এমন যে মনে হচ্ছে বৃষ্টি আসবে, আর চারিদিক থেকে একসাথে 50 থেকে 60 জন মহিলা এবং 50 থেকে 60 জন পুরুষ যদি একসাথে কথা বলে, যেমন আওয়াজ হয় তেমন শব্দ ভেসে আসতে থাকে সবুজের কানে। তার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়, ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসে। তবুও সে ভয়ে ভয়ে একটা কয়লা হাতে নেয়, কিন্তু যখন একটা কয়লা সে হাতে নেয়, তখনই অদ্ভুত কাণ্ড হতে শুরু করে। সবুজ শুনতে পায় তার বাবা তাকে নাম ধরে ডাকছে, বলছে, এই সবুজ, কাজটা করিস না রে, এটা রেখে যা। বাবার ভয়েসে এমন যখন ডাক শুনছিল, তখন সবুজের মনে হয় তার বাবা তো অনেকদিন আগেই মারা গেছে, তাহলে কিভাবে সে ডাকবে? এই প্রেশারটা সবুজ আর নিতে পারছিল না, তাই সে হাতে কয়লা নিয়ে সজোরে মারল একটা দৌড়, আর দৌড়ানোর সাথে সাথে তার পেছন থেকে গাছপালা দুমড়ে মুচড়ে ভেঙে পড়ার শব্দ আসছিল এবং নানা ধরনের কান্নার শব্দ, হাসির শব্দ আসছিল। এবার আর সবুজ থামেনি, এত কিছু শুনেও সে শুধু দৌড়াচ্ছিল আর দৌড়াচ্ছিল। দৌড়ানোর এক পর্যায়ে সবুজ তার বাড়ির সামনে চলে আসে। তার বাড়ির সামনে আসতে একটা বড় আম গাছ পড়ে। হঠাৎ সবুজের চোখ পড়ে আম গাছের উপরে।
সবুজ দেখে সেখানে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, আর তার চোখগুলো আগুনের মতো জ্বলছে, তার গলা থেকে গড় 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 শব্দ বেরিয়ে আসছে। সে অবয়বটা ছিল একটা নারী অবয়ব। তার চুলগুলো এতটাই লম্বা ছিল যে সেটা রাস্তার উপরে এসে পড়ছে। সবুজের চোখে চোখ পড়তেই সেই অবয়বটা সবুজের দিকে তাকিয়ে বলে, তোর সময় শেষ, কোথায় যাবি তুই? আজকেই তোর ঘাটটা মটকে দিব। এ কথা শুনে সবুজ দোয়া পড়া শুরু করে। তার মুখ থেকে সঠিক দোয়াও তখন বেরোচ্ছিল না, সে ভুলে যাচ্ছিল বারবার। একটি জায়গায় দাঁড়িয়ে আছে সবুজ, এবং অপোজিটে দাঁড়িয়ে আছে সেই জিনটা। সবুজের শরীরে মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। সে গাছ থেকে নেমে আসে জিনটা, সবুজের শরীরে আস্তে আস্তে সবুজের দিকে আসতে থাকে। তারপর আর কিছু মনে করতে পারে না সবুজ, অজ্ঞান হয়ে পড়ে যায় মাটিতে। পরদিন সকালে রাস্তা দিয়ে মানুষ বাজারে যাওয়ার সময় তাকে সেখানে পায়। সবাই সবুজকে বাড়িতে নিয়ে আসে। নেওয়ার পর যখন তার হুঁশ ফেরে, তখন সে এক দৌড়ে বাড়ির পাশের নারিকেল গাছ বেয়ে গাছের উপর উঠে গেল। কি রে ভাই, এ তো নামানো যাচ্ছে না। যেই সবুজ জীবনে গাছে উঠতে পারতো না, সে দৌড়ে গাছের উপর উঠে গেল। অনেক চেষ্টার পর তাকে গাছ থেকে নামানো, মানে চেষ্টা করা হচ্ছিল, গাছ থেকে সে নামে না। পরে চেষ্টা করে লাস্টে গাছ থেকে নামানো হলো। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার কিছু ঘুমের ওষুধ দিয়েছে, কিন্তু কাজ হচ্ছিল না। তারপর অনেকে বলছে এটা অন্য সমস্যা। রাতে ঘুমের ঘরে সবুজ চিৎকার করে উঠতো আর বলতো তার মাথা নাকি কেউ কেটে নিয়ে যাচ্ছে। তোর মা যখন বলে কে নিয়ে যাচ্ছে, কে তোর মাথা নিয়ে যাচ্ছে, সে বলতো একটা ভয়ানক বুড়ি নিয়ে যাচ্ছে। সবুজের মা বুঝতে পারে এটা অন্য কোনো সমস্যা। পরে সবুজের মা সবুজের নানার কাছে মোবাইল কল দেয়। 3-4টা কল দেওয়ার পর সে কলটা রিসিভ করে সেই নানাটা। তার কাছে সবুজের মা বিস্তারিত সব বলে। তখন মোবাইলে সবুজের নানা বলে, এটা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আসলে সবুজের নানা তার আপন নানা নয়, তার নানার বন্ধু, পরিচিত নানা ডাকে আর কি। পরদিন সকালে উঠে সবাই দেখে সবুজ ঘরে নাই। পুরো বাড়িতে কান্নাকাটি শুরু হয়। এই ঘর ওই ঘর, এই বাড়ি ওই বাড়ি খুঁজতে থাকে সবাই। এক পর্যায়ে তাকে সেই শ্মশান ঘাটে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, যেখান থেকে সে কয়লা নিয়ে আসছিল। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে কিছু লোকজন। পরে সবুজের জ্ঞান ফিরে। সবুজের মা জিজ্ঞেস করে যে তুই ওখানে কেন গিয়েছিলি? সবুজ তখন বলে, আমি তো সেখানেই থাকি, সেখানেই চলে যাব একটু পর। তো কথা বলার সময় সবুজের গলায় কেমন গড় 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 শব্দ হচ্ছিল। সবুজের মা আর কয়েকজন মিলে এক বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেবের সাথে কিছু ভালো জিন থাকতো, মানুষের সবসময় সহযোগিতা করত, সাহায্য করত। সবুজের মা ইমাম সাহেবকে সব কিছু বলেন যে এরকম ঘটনা, আমার ছেলেটা রাতের বেলায় এই কাণ্ড ঘটিয়েছে। এক পর্যায়ে ইমাম সাহেব বলে, আমি আপনার বাড়ি যাব, সবুজকে দেখব, তারপর বলবো কি হয়েছে। ঠিক শনিবার রাতে এরকম মাগরিবের নামাজের পর সবুজের বাড়িতে সেই ইমাম সাহেব আসে। এসে চতুর্দিকে তাকাতে থাকে। সে গাছের দিকে তাকিয়ে আম গাছে আস্তে আস্তে করে কি যেন বলছে ইমাম সাহেব। এটা দেখতে ছিল যে বাড়িতে থাকা সবগুলো মানুষ। আর সবুজ ঘর থেকে সব কিছু ভাঙতে থাকে আর বলে, তুই আমাকে কিছু করতে পারবি না, আমি ওকে নিয়ে যাব আর 2 দিন পরই। এক পর্যায়ে সবুজের ঘরে ঢোকেন ইমাম সাহেব। ইমাম সাহেব সবুজকে দেখেই বলল, তোমার কি হয়েছে সবুজ? সবুজ বলে, এখান থেকে চলে যা, তুই আমাকে কিছুই করতে পারবি না, আমি ওকে নিয়ে যাব আর মাত্র 2 দিন। ইমাম সাহেব বলল, তুই সবুজকে কিছুই করতে পারবি না, আল্লাহ যদি না চায়। ইমাম সাহেবকে চারিদিকে একটা সার্কেল করতে লাগলেন, মোমবাতি ধরলেন আর সবুজের মাকে বললেন, 2 জন পুরুষ মানুষ রুমে আসেন যারা সবুজকে ধরে রাখবে, আপনারা মহিলারা রুম থেকে বাইরে যান। সবুজকে তারা সেখানে আনা হলো। অনেক সময় ধরে ইমাম সাহেব হুজুর চোখ বন্ধ করে কিছু একটা পড়েছে। হঠাৎ সবুজের কণ্ঠ থেকে মেয়েলি কণ্ঠ আসতে শুরু করলো আর বলে, ইমাম তুই চলে যা যদি তোর ভালো চাস। ওই পাড়াপাড়ি ধস্তাধস্তি করছে এরই মধ্যে। এভাবেই তার কথা কাটাকাটি করতে থাকে। এক পর্যায়ে এই দুষ্টু জিন যেটা ছিল ইমাম সাহেবের কাছে সব কিছু বলে। আসলে তার নানা সবুজকে দিয়ে তার সিদ্ধি লাভ করেছিল। আরও বলে জিনটা তাকে শ্মশান ঘাট থেকে ধরেছে, তাকে তার অনেক ভালো লেগেছে। জিনটা তাকে সবুজকে শ্মশান ঘাট থেকে ধরেছে এবং সে তাকে নিয়ে যাবে। ইমাম সাহেব অনেক রিকোয়েস্ট করার পর সেই জিন বলে, আমি চলে যাব, ঠিক আছে, আসবো না, কিছু জিনিস দিতে হবে, সেগুলি দিয়ে দিল। সেটাও আবার মঙ্গলবার রাতে সন্ধ্যার পর একটা জায়গায় রেখে আসতে হবে। ইমাম সাহেব বলে, দিয়ে দেবো তোকে, যা এখন ভাগ এখান থেকে।
পরে জিনের কথা মতো সেই জায়গায় জিনিসগুলো রেখে আসা হয়। তো আস্তে আস্তে পরে সবুজ সুস্থ হয়, কিন্তু এটার পরে তাকে অনেক কিছু বেঁচে চলতে হয়েছে। সেই নানার সাথে সে পরে কন্ট্যাক্ট করেনি। কালো জাদু কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসে না, এবং সেটা আপনার দিকেই কখনো বুমেরাং হয়ে ফিরে আসতে পারে। এটা ছিল ঘটনা। তো সাব্বির পেশায় একজন কনস্ট্রাকশন কন্ট্রাক্টর, মানে তাদের পারিবারিক ব্যবসা, তারা বাড়িঘর বিল্ডিং নির্মাণ করেন। তো সাব্বিরের সাথে একটা ঘটনা ঘটেছিল, এটা 2013 সালের দিকে, এবং তিনি নিজেই সেই ঘটনার ভুক্তভোগী। তিনি আমার কাছে ঘটনাটি শেয়ার করেছেন এবং তিনি রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি সাব্বিরের ঘটনায়। 2013 সালের কথা। সাব্বিরের ভাই কামাল হোসেন তখন একটা কন্ট্রাক্ট পান সিলেটের কোনো একটা অঞ্চলে, সিলেট শহরের কোনো একটা অঞ্চলে, মানে কোনো আউটস্কার্টের দিকে কোনো একটা অঞ্চলে একটা বিল্ডিং তৈরি করার। এবং এটা নিয়ে কামাল ঢাকার বাইরে যান, বিভিন্ন মিটিং করেন, এবং তারপরে ফাইনালি তিনি যখন কাজটা পান, কাজ করার তিনি আসেন এবং তার পুরো টিমকে নিয়ে সেখানে তিনি যাওয়ার প্ল্যান করেন। তো টিম বলতে একেবারে প্রথমে তার সাথে ওখানকার লোকাল, তিনি ঢাকা থেকে পুরো মানে এখানকার মিস্ত্রি এগুলো নেবেন না, সেগুলো ওখান থেকেই লোকালি তিনি কালেক্ট করবেন। টিম বলতে তার ভাই সাব্বির হোসেনকে তিনি নিয়ে যান এগুলো দেখাশোনার জন্য, এবং সাব্বির মূল আর কি এগুলোর সুপারভিশনে থাকবে। তো প্রথমে তিনি এবং তার ভাই ওখানে চলে যান, গিয়ে তারা সেই মালিকের সাথে কথাবার্তা বলেন এবং সেই জায়গাটাকে দেখেন। তো সাব্বির যখন গিয়েছে তার ভাইয়ের সাথে, গিয়ে দেখে যে একটা মানে বাসাটা হচ্ছে এমন একটা জায়গায়, একেবারে প্রান্তে কোনো একটা জায়গা, মানে স্পেসিফিক লোকেশন বলবো না, কোনো একটা জায়গায়, এবং সেখানে বাড়িঘর খুব কম, কিছু কিছু বাড়ি আছে, দোতলা বাড়ি, একতলা বাড়ি, এবং অনেক অনেক গাছগাছালি আশেপাশে, একদম গাছগাছালিতে ভরা, এবং ওই বাসা থেকে বেশ খানিকটা দূরে গেলে টিলা দেখা যায় দূরে, এরকম একটা জায়গায়। তো নির্জন জায়গা। তো যেইখানে তাদের যে কনস্ট্রাকশন সাইট হবে সেই জায়গায় তারা যায় সে মালিকের সাথে, এবং গিয়ে দেখতে পায় যে একটা গলি আর কি, সেটা দিয়ে ঢুকে বেশ বাড়িঘরের মধ্যে দিয়ে যায়, এখানে কিছু কিছু বাড়ি আছে স্ক্যাটার্ডভাবে, সেগুলোতে হেঁটে যে বেশ তখন শুরু হয়ে যায় গাছগাছালি এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে যখন, এবং আশেপাশে খুব একটা বাড়িঘর নাই, একটা দুইটা বাড়িঘর। সামনে গিয়ে একেবারে শেষের দিকে, মানে এই গলিটা যখন শেষ হয়ে যাবে তার আগেই বাঁ দিকে একটা প্লট, একেবারে উঁচু উঁচু গাছে ছাওয়া একটা প্লট, এবং সেই প্লটের মধ্যে ঢুকলেই দেখা যাচ্ছে যে ওখানে আগে একটা বাড়িঘর কিছু ছিল, সেই জায়গাটাকে ভেঙে ফেলা হয়েছে, সেখানে এখন কিছু নাই, মানে বাড়ি মালিক যে সে জিনিসপত্র সরায় নিছে ভেঙে, কিন্তু এক পাশে একটা দোতলা বাড়ি এখনও রয়ে গেছে ওই প্লটের ভেতরে, এবং সেটাকে ভাঙা হয় নাই। সেটা হালকা হলদে রঙের একটা দোতলা বাড়ি, তার সাথে আবার একটা চিলে কোঠা আছে, এবং সেই বাড়িটাকে দেখা যাচ্ছে। এই মূল কিন্তু এখানে ঢোকার পর আর কি, প্লটে ঢোকার পর দেখছে। আর এই পাশে ছোট্ট একটা ঘর করা, মানে টিন দিয়ে, মানে টিনের একচালা ঘর, সেটা হয়তো এখানে যে থাকবে তার জন্য করা আছে, তো এরকম। আর সব কিছু সরায় ফেলা হয়েছে, এখানে যে এই পাশে যেই স্থাপনা ছিল সেগুলো সরায় ফেলা হয়েছে। তো তখন দেখলো, এখানে সাব্বির দেখলো যে তার ভাইয়ের সাথে কথা বললো, এবং দেখতেছে যে ওই দোতলা বাড়িটার নিচে যে ঢোকার রাস্তা সেটাও খালি, এবং সে জানতে পারলো যে এইখানে মূলত তাদের স্টক রাখা হবে, এই দোতলা যে বাসাটা এটার মধ্যে তাদের এই যে রড সিমেন্ট যা যা রাখা হবে। আর সাব্বির যেখানে থাকবে, সাব্বিরকে থাকতে হবে এই একচলা ঘরটাতে, আর একেবারে কর্নার ওইখানে বাথরুম করা, সেটা তার জন্য আর কি। এতটুকুই হচ্ছে এখানকার ফ্যাসিলিটিস, এখানে সাব্বিরকে থাকতে হবে। তারপরে তাকে দেখালো হেঁটে নিয়ে আশেপাশে এই অঞ্চলগুলো গাছগাছালিতে ভরা, দূরে দেখা যায় একটা উঁচু বিল্ডিং, এবং সেই উঁচু বিল্ডিংটা বেশ উঁচু, অনেকগুলো তালা হবে, মানে স্পেসিফিক কত তালা সেটা বলে নেই, বেশ উঁচু একটা বিল্ডিং। তো জায়গাটা দেখার পরে মালিক কথাবার্তা বলে ওই দিন চলে যাবে, এবং কামাল আছে ওই দিন সাব্বিরের সাথে, কারণ ভাইকে বুঝাই দিয়ে যেতে হবে। তো বলতেছে যে দিনে রাতের বেলা তাদের সাথে কোনো এখন মিস্ত্রি কেউ আসবে না, তারা এখানে থাকবে। আর মালিক বলে গেল যে এখানে কিন্তু রাত্রেবেলা কিছু খাওয়ার ব্যবস্থা করা যাবে না, হ্যাঁ সমস্যা আছে, এখানে নিষেধ রাতের বেলা খাওয়ার ব্যবস্থা, তোমাদের যেই থাকো এখানে তোমাদের খাওয়া খেয়ে আসতে হবে শহর থেকে, এবং এসে বা বাইরে থেকে খেয়ে তারপর এখানে এসে ঢুকতে হবে, এখানে খাওয়া দাওয়ার কিছু করা যাবে না। তো কামাল হোসেন বলছিল যে কেন, আমি যদি এখানে একটা তাকে কেরোসিনের চুলা বা কিছু ব্যবস্থা করে দিই, তো সে তো এখানে কিছু করতে পারবে রান্নাবাড়া। বলে না, এখানে রান্নাবাড়া করা যাবে না। বলে কেন, বাসা থাকলে করতেন না? তখন মালিকটা একটু রাগ করে উঠছে, বলছে মানা করছি যে এখানে রাতে রান্নাবাড়া নিষেধ, করো না, সমস্যা আছে এই। আর এখানে দোয়া কালাম পড়তে হবে সন্ধ্যার সময়। তিনি বললেন যে এখানে আগরবাতি জ্বালাইতে হবে, যে দোয়া কালাম পড়ে থাকতে হবে। তো কামাল হোসেন বললো যে হ্যাঁ এটা তো অনেক জায়গায় থাকে। বলে হ্যাঁ না, আমি বলছি যেটা এটা শুনো না, মানতে হবে কিন্তু।
তো ঠিক আছে বলে মালিক চলে গেল। কামাল বলল যে আজকে তো আমি তোর সাথে আসি, ছোট ভাইরে বললো কালকের থেকে কিন্তু তোর একা থাকতে হবে এখানে। তো ঘরে গেল দুই ভাই, যে বসলো গল্প গুজব করলো। এক সময় দেখা গেছে খুব ক্লান্ত ছিল, কামাল ঘুমায় যায়, মানে একেবারে সন্ধ্যার পরপরই সে শুয়ে পড়ে। কিন্তু সাব্বিরের ঘুম আসতেছিল না, সে অনেকক্ষণ বসে থাকলো। তারপর সে একটা চেয়ার ছিল, ফোল্ডিং চেয়ার, এটা নিয়ে বাইরে গেল, যে ওই তাদের যে মূল কম্পাউন্ডটা, ওই কম্পাউন্ডটা মানে যেই জায়গায় তাদের মূল যেখানে কাজ করবে ওইখানে চেয়ার রেখে খোলা জায়গায় বসে আছে সে। তাকায় দেখতেছে 2 তলা বাড়িটার দিকে, এবং আকাশে হালকা চাঁদনি রাতের আলো পড়ছে সেই বিল্ডিংটার উপরে। হলদেটে বিল্ডিং, রং খসে গেছে অনেক জায়গায়, কেমন একটা ধূসর, এবং পাশে নারকেল গাছ আছে উঁচু, সেই নারকেল গাছের পাতাগুলো নড়তেছে। অন্যরকম একটা পরিবেশ, আর কোনো সাড়া শব্দ নাই এই জায়গায়, মানে ওই রাস্তায় দূরে যে শহরের রাস্তার যে সাড়া শব্দ এগুলো কিছুই আসে না। তো সাব্বির একটু ঝিমায় যাচ্ছে, তার মনে হলো যে কি অবস্থা, মানে কেমন একটা খালি জায়গা, এখানে আমি কেমনে থাকবো? এখন তো তাও ভাই আছে, ভাই ঘুমাইতেছে, মানে বুঝতেছি যে সাথে একজন আছে, আমি তো কেউ থাকবে না, আমি একা একা রাত্রে থাকবো, মিস্ত্রিরা সকালে আসবে, এসে কাজে হাত দিবে। যাই হোক, অনেকক্ষণ বসে আছে সে। তো ঘরের আর এবং এই পুরো কম্পাউন্ডের মধ্যে মাত্র একটা ছোট বাল্ব জ্বলতেছে, এবং সেই লাল বাতি আর কি, ফিলামেন্টের বাল্ব জ্বলতেছে কোনায়, সেটাতে হালকা আলো হচ্ছে এখানে। তো রাত্রেবেলা একটা জিনিস চোখে পড়লো সাব্বিরের, যে সামনে তাদের যে এই বিল্ডিং থেকে সোজা গেল ওই পাশে কতগুলো বাড়ি পরে উঁচু একটা বিল্ডিং আছে, বেশ খানিকটা দূরে, কিন্তু তো বিল্ডিংটা শুধু উঁচু বলে এখান থেকে দেখা যায়। দেখতেছে সেই বিল্ডিংটা এত উঁচু বিল্ডিং, উপরের দিকে কোনো ফ্ল্যাটে লাইট জ্বলতেছে না, মানে একেবারে বাতিবুতি বন্ধ উপরের দিকে, মানে মোটামুটি প্রায় 2 অংশ পর্যন্ত বাতি জ্বলতেছে, 3য় অংশে অনেকগুলো ফ্ল্যাটের কোনো বাতিবুতি নেই। একটু অবাক হলো সাব্বির, যে এখানে কি মানুষ থাকে না? যাই হোক, মানে কোনো মানুষ থাকলে তো বাতিবুতি জ্বলবে, কিছুই জ্বলে না। তো সাব্বির দেখতে দেখতে হেঁটে চলে গেল দরজার সামনে, তাদের যে মূল প্লটের যে গেটটা, গেটের কাছে। তো গেটে গিয়ে সে তাকাচ্ছে, রাস্তা একদম নির্জন রাস্তা, এবং রাস্তার মধ্যে কোনো এইখানে বাতি নাই, একেবারে রাস্তার সোজা, মানে যেখান থেকে ঢুকছে গলিটা সেই মাথায় একটা ল্যাম্পপোস্ট আছে, সেইটার হালকা আলো মানে জ্বলতেছে। তো সাব্বির ডানে বামে তাকাইলো, তো বাঁয়ে তাকায় দেখতেছে যে এই রাস্তাটা শেষ মাথায় চলে গেছে, একদম ওখান দিয়ে একদম মানে অন্ধকার হয়ে, ওইখানে আর মানে কোনো লাইট কিছুই নাই, আকাশের আলো হালকা পড়ছে এরকম। এই সময় সাব্বিরের কাছে মনে হলো ডান দিকে, যেই দিক থেকে আর কি রাস্তার দিক থেকে আসছে, ওইখানে মনে হলো কেমন একটা শব্দ হচ্ছে, মানে কেউ যদি পায়ে কোনো বা স্যান্ডেল বা কিছু পরে মানে আসে, একটা টপ 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 সাউন্ড হয় সেটা। তো সে তাকায় দেখতেছে যে ল্যাম্পপোস্টের আলো হালকা পড়ছে, এর মধ্যে সে দেখতেছে একটা মনে হচ্ছে বয়স্ক মহিলা, মানে বয়স্ক মহিলা হবে, কারণ কুজা হয়ে গেছে, সে আসতেছে, এবং তার হাতে একটা লাঠি। এই লাঠিটা দিয়ে যে সে মাটিতে রাখতেছে, খট করে শব্দ হচ্ছে, তার পা চলা শব্দটাও হচ্ছে মাটিতে, কারণ নির্জন তো চারিদিকে, ঝিঝি পোকার ডাক এই সেই। তো মহিলাটা হেঁটে হেঁটে আসতেছে, তো সাব্বির তাকায় আছে মহিলাটার দিকে। তো মহিলাটা যখন তাদের বাসার যেই মূল গেটটা, কম্পাউন্ডের গেটটা ক্রস করতেছে, তখন মহিলা থেমে দাঁড়ায় সাব্বিরের দিকে ফিরে বলতেছে, সাব্বির ভালো মতো চেহারা দেখতে পাচ্ছেন না, চাঁদের আলো হালকা পড়ছে, এটাতে ভালো বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে বয়স্ক মহিলা একটা। আর মাথার কাপড়টা অনেকখানি টানা, মানে কিছুটা বের হয়ে আছে চুল, বোঝা যাচ্ছে যে গ্রে কালারের চুল। তো মহিলা বলতেছে সাব্বিরকে, তো এখানে কাজে হাত দিছে, আবার বাড়ি বানাইবো? তো সাব্বির বলতেছে যে হ্যাঁ বাড়ি বানাবে। তা বলতেছে তোরা বানাবি? তুই করে বলতেছে তোরা বানাবি। সাব্বির একটু থতমত খাইছে, সাধারণত বা তাকে শহরে এরকম তুই করে কেউ বলে না। তো সে বলতেছে হ্যাঁ আমরা বানাবো। অনেক চেষ্টা করছে, অনেকে পারে নাই, তোরা আবার বাড়ি বানাবি এখানে, দেখিস কি হয় বলে মহিলা আবার হাঁটা ধরলো। তো সাব্বির বলতেছে কি হয়েছে খালা, কই যান আপনি, কি হয়েছে, কি মানে এনে কি বাড়ি বানাইতে পারবো না কেন, কি হয়েছে? তো সাব্বির একটু কিউরিয়াসিটি লাগলো, কি বললো মহিলাটা? তো মহিলা বলে দেখিস বলে হাঁটতেছে মহিলা। তো সাব্বির ওই মহিলার পিছে পিছে একটু হাঁটলো, সামনে গেল, মহিলা কই যা বলে আপনার আগে দেই। তো বলে না লাগতো না, যা। তাই বলে যা, এই বলে মহিলা হাইটে চলে যাচ্ছে ওইদিকে অন্ধকারের দিকে। তো সাব্বির আর কিছু বললো না, সাব্বির জাস্ট হেঁটে চলে আসলো, আবার এসে তার প্লটে ঢুকে চিন্তা করলো যে এখন এখানে বসে থাকার আসলে কোনো মানে নেই, চলে যাই ঘরে, যাই যে ঘুম দিই। তো সে আজ থেকে চেয়ারটা এনে ঘুমায় গেল, তো মানে রেখে ভাইয়ের পাশে শুয়ে পড়লো। তো অনেকক্ষণ ঘুমাইছে সাব্বির, হঠাৎ করে তার ঘুম ভাঙছে, মনে হচ্ছে যে বেশ শব্দ, মনে হচ্ছে মানুষজনের শব্দ করতেছে, কারা মানে এখানে গলার শব্দ, কণ্ঠের শব্দ হচ্ছে। সে ঘুমের মধ্যে থেকে ভাবতেছে এখানে কি মিস্ত্রিরা চলে আসছে, কাজ ধরে বসছে। তো চোখ মেলে দেখতেছে অন্ধকার, মানে সে কিন্তু বাতি নিভায় ঘুমাইছিল এখানে, ঘরের ভেতরে বাতি নিভানো, বাইরে ওই যে লাল বাল্ব একটা চলতেছে, ওইটা জ্বালায় রাখছে মালিক আর কি, জাস্ট যেহেতু এখানে কাজ হচ্ছে এই কারণে, মানে এটা একটা এখন প্লট, মানে কনস্ট্রাকশন হবে এই জন্য, এবং মালপত্র আছে হলুদ বিল্ডিং এর মধ্যে এই কারণে।
তো শব্দ শুনে সে চোখ মেলে দেখে অন্ধকার। চিন্তা হচ্ছে অন্ধকারের মধ্যে, মানে অন্ধকার মানে এখন নিশ্চয়ই রাত, ঘুমের ভিতরে ভাবতেছে। তো চোখটা মেলে কচলে এই অন্ধকার শুয়ে আসতে একটু সময় লাগছে চোখে। বুঝতে পারলো তার টিনের মানে আশপাশ দিয়ে ফাঁক ফোকর দিয়ে আলো ঢুকতেছে, সেই যে লাল আলো, বাতির আলো, এর মধ্যে বিভিন্ন শব্দ হচ্ছে বাইরে। মনে হচ্ছে কেউ কথা বলতেছে, পুরুষ মানুষের কণ্ঠ শোনা যাচ্ছে, মহিলাদের কণ্ঠ শোনা যাচ্ছে। তো সে খুব অবাক হলো, তার ভাইয়ের দিকে তাকাইলো, দেখলো ভাই বেঘরে ঘুমাচ্ছে। তো সাব্বির উঠে বসে সে তাড়াতাড়ি তার পায়ে স্যান্ডেলটা দিছে চোখের থেকে পড়ে, এবং হাত দিয়ে যে এই রুমের যে বাতি সেটা সে ঠাস করে টিপে দিল। রুমের মধ্যে বাতি জ্বলে উঠলো। এখানেও একটা লাল লাইট লাগানো কিন্তু। তো রুমে বাতি জ্বলছে, তখন মনে হচ্ছে শব্দটা একটু ফিকে হয়ে গেছে। তো সে যে সেই রুমের দরজাটা খুললো। রুমের দরজা কিন্তু টিন আর কাঠ দিয়ে বানানো, মানে এগুলো টেম্পোরারি জিনিস। তো শব্দ এলো, ঘটং করে কাটকট করে শব্দ হলো। দরজাটা খুলে বাইরে তাকায় দেখে একদম মানে সারা শব্দহীন, কিচ্ছু নাই, মানুষজন কিচ্ছু না, একদম নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার আওয়াজ। তো সাব্বির কিন্তু এই মাত্র শব্দ পাইতেছিল যে এখানে অনেক মানুষ, এবং তারা কথা বলতেছিল অস্পষ্ট, কথার ভাষা বুঝতেছিল না সে, মানে মনে বলছে কথা বলতেছে, বাট কথাটার কোনো মিনিং তার কানে আসে নাই যে কি। এবং মনে হচ্ছে যে কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত মানুষজন, মানে আসে না কাজকর্ম করে এরকম। তো সে অবাক হয়ে গেল, এবং রাত, মানে কি একটা অবস্থা। এই সময় তার কাছে মনে হলো যে হলুদ বাসাটা, সেটার মধ্যে দিয়ে শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ কথা বলতেছে, নাড়াচাড়া করতেছে কিছু। তো সাব্বির একটু ভয় পাইছে যে সে ওখানে যাবে কিনা, চিন্তা করতেছে। তো ওই চিন্তা করতে করতে সে আবার তাড়াতাড়ি হেঁটে রুমে ঢুকলো। সে ওখানে একটা টেবিল রাখছিল, তারা টেবিলের ভেতরে টর্চ লাইটও আছে। তো সে টর্চ লাইটটা নিয়ে আসলো, ভাইকে আর উঠায় নাই, যেহেতু ভাই আছে তার ভিতরে এতটুকু সাহস আছে। সে হেঁটে টর্চ লাইট মেরে গেল, সে ওই বাসার মধ্যে আগে লাইট মারলো। এখান থেকে ফাঁকা দরজা কিন্তু নাই, ফাঁকা দরজা খোলা, একেবারে লাইট যে ঘরের মধ্যে পড়লো, কোনো কিছু নাই। এবং সে যখন নাকি আরেকটু হেঁটে বাসার সামনে গেছে, ঘরটার সামনে গেছে, কোনো সাড়া শব্দও নাই, পুরা নীরব নিথর, সেই যে একদম রাতের নিস্তব্ধতা, মনে হচ্ছে ঝিঝি পোকা ডাকতেছে এরকম। তো সাব্বির আস্তে আস্তে হাঁটতে ঘরটার দরজার কাছে গেছে। তার বুকটা একটু ধুকধুক করতেছিল যে কি ব্যাপার, একটু আগে শব্দ শুনছি। তো তার লাইট যে পড়ছে এক জায়গায় কোণার মধ্যে কিছু মালপত্র রাখা সেটার উপরে। তো সে ঢুকছে, তার কাছে কেন জানি হঠাৎ মনে হলো যে তার ডান পাশে যে রুমটা, ওখানে সিমেন্ট রাখা আছে, মনে হলো যে ওইখানে কারো মুভমেন্ট তার চোখে পড়লো। তো সে লাইটটা ঘুরে ওই জায়গায় ফেলছে, মানে কিচ্ছু দেখলো না, জাস্ট লাইটটা পড়ছে এখানে। এই সময় হঠাৎ বেশ লাউডলি আজান শোনা গেল কোথাও, মানে আজান শুরু হলো। কেঁপে উঠছিল, মানে সাব্বির কেঁপে উঠছে আজানের শব্দ হঠাৎ করে শুনে। মানে অল অফ এ সাডেন, মানে সে মনে হইতেছিল যে তার এখানে কেউ আসে, এরকম সময় হঠাৎ আজান হচ্ছে। তো এবং আজানটা বেশ জোরেই, কাছাকাছি মনে হয় মসজিদ। তো সাব্বির কেঁপে উঠে একটু ভয় পাইছে, ভয় পেয়ে সে আস্তে করে বাইরে আসলো, মানে ফজরের আজান দিচ্ছে। তো সে আর বাতি মারলো না, কোথাও দেখলো যে একদম নীরব নিথর চারিদিক। সে হেঁটে একবার তাদের এই যে মূল যে দরজাটা ওইটার কাছে গেল, ওখানে জাস্ট একটা ভেড়ানো ছিল আর কি, দিয়ে ওরকম টিনের একটা ওইটা সরায় রাস্তায় তাকালো, পুরো রাস্তা নীরব। এবং এইখান থেকে কোনো মানুষ হেঁটে মসজিদে যাচ্ছে না, মানে এইটাই হচ্ছে লাস্ট মানে ঘর। আর ওই পাশে কি আছে সে জানে না এখনো। তো যাই হোক, সাব্বির এসে পড়লো, এসে আবার তার রুমের মধ্যে সে তার মতো মানে দাঁড়াইলো, তার ফ্ল্যাশ লাইট রাখলো। তারপর সে আস্তে করে এখান থেকে হেঁটে চলে গেল কর্নারে তার বাথরুমের কাছে। ওইখানে একটা পানির কল আছে, তো সেটা চালায় সে অজু করলো। অজু করে ঘরে এসে নামাজ পড়লো। নামাজ পড়ে একটু পরে দেখলো তার ভাই উঠছে। তো ভাইয়ের সাথে কথা বললো যে ভাই, রাত্রেবেলা মনে হলো এখানে মানুষজন চলাফেরা করে, কারো তো দেখলাম না, চোট্টোর আসলে আমি কি করবো আমি একলা থাকলে। তো তার ভাই বলতেছে কয়দিনই তো, এখন তো আমরা মানে মিস্ত্রি আইনা কাজ করুন, তারপর যখন আমাদের কাজ পুরাদমে শুরু হবে এখানে, মানে আমরা যখন এখানে কলাম টলাম সব বানানো শুরু করবো, মাটি কাটার মানুষ আসবে, তখন তো আরও থাকবো তোর সাথে, তুই এখন তখন আর একা থাকবি না। এই 2-1 দিন শুধু, এখন এই জাস্ট এখানে ইটি কাটতেছে এরকম আর কি। প্রথম দিকের কাজে এখন আর কাউকে রাখতেছি না, লোকাল মানুষ কাজ করবো, ওরা যাইবো, ওদের রাখা ঝামেলা তোর সাথে। পরে যখন আমরা আরও মানুষ আনুম তখন থাকবো, অসুবিধা নেই, ভয় পাইস না। আর চুরিটারি হবো না, এখানে চুরিটারি হয় না। এগুলো বলে তার ভাই তাকে বোঝায়। সকালে 2 ভাই নাস্তা খেলো, নাস্তা খেয়ে তার ভাই বললো যে আমি যাই, আমি পরশুদিন আসবো, এই বলে তার ভাই চলে যায়। তো যাই হোক, তাকে টাকা পয়সা দিয়ে গেছে। সাব্বিরের কাছে আসলে বেশ অন্যরকম লাগলো, একা হয়ে গেল সেইখানে। এখানে আসলে তার পরিচিত কেউ নাই। তো যাই হোক, সে নাস্তা টাস্তা করে তার মতো একটু ঘোরাঘুরি করে শহরে সে আবার ব্যাক করে চলে আসলো। সেখানে আসলো দিনের মধ্যে নিরানন্দ একটা ব্যবস্থা, মানে কিছু নাই, জানে যে দুপুরে খেতে গেলে আবার বাইরে যেতে হবে, কিন্তু মালিক বলছে এখানে রান্না টান্না করা যাবে না। তো যাই হোক, তার সময় কাটলো এরকম করে, দুপুর গড়ালো এবং সে দুপুরে যে খাওয়া দাওয়া করলো। এবং সে চিন্তা করলো যে আমি আবার বেরোবো, আবার আসবো রাতের বেলা খাবার নিতে, মানে তার কাছে তার জন্য একটা প্রেশার হয়ে যায়। কারণ এখান থেকে বের হয়ে সে যদি খাবার আনতে যায় তাকে অনেক দূর যেতে হয় আসলে, যে একেবারে সেইখানে যেই রেস্টুরেন্টে তারা খায়, সেটা ওখানকার ফেমাস রেস্টুরেন্ট, ওখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করে।
তো ওখান থেকে খাবার কিনে আবার এখানে আসা একটা ঝামেলা। তো সে চিন্তা করছে যে দুপুরে যখন সে খেয়ে দিয়ে আসতেছে সে খাবার নিয়ে আসবে। তো সে যে দুপুরে খাওয়া দাওয়া করে ওই খাবার এক্সট্রা প্যাকেট কিনে নিয়ে আসছে, এনে চিন্তা করছে যে এই 2-4 ঘন্টা কিছু হবে না, 7টা-8টার দিক খেয়ে নিবে সে। তো এনে যখন নাকি সে এসে ঢুকতেছে তখন অলরেডি বিকেল হয়ে গেছে এখানে, মানে তার এই সাইটের এখানে এসে তার ঘরের সে টেবিলে খাবারটা রেখে সে তার মতো ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়ে হেঁটে সে বের হয়ে দেখতেছে যে বিকাল গড়ায় যাচ্ছে। তো একটা চেয়ার নিয়ে সে বসলো, ওই যে হলুদ বিল্ডিংটা ওইটার নিচে বসছে। তো ওইটার নিচে বসে তার কাছে কেন জানি মনে হইতেছে যে মানে খুব আরাম লাগতেছে, শান্তি শান্তি লাগতেছে, এরকম মানে চোখ বুজে আসতেছে। তো কখন চোখ বুজে আসতে বলতে পারবে না, হঠাৎ করে মনে হলো তার মাথার উপর কিছু একটা পড়ছে, ঠাস করে ইটের মতো। লাফ দিয়ে উঠছে সে, লাফ দিয়ে ওইটা পড়াতেই উঠছে, উঠে লাফ দিয়ে উঠে তাকাচ্ছে। তার কাছে মনে হলো, সে মনে হয় দেখলো যে কেউ একজন পেছন দিকে সরে গেল, আর একটা মেয়ে কণ্ঠের হাসি, নারী কণ্ঠের হাসির মতো। আর চারিদিকে তাকায় দেখলো একেবারে মানে চারিদিক একদম হয়ে গেছে, অন্ধকার হয়ে আসতেছে, মানে আকাশে রংটা একটা কমলা টাইপের কালার হয়ে আসছে, এরকম মানে একদম সূর্য ডুবি মানে এখনই হয়তো আজান দিবে এরকম একটা অবস্থা। তো সে মানে চিন্তা হলো কি আমার ইট মারলো, সে একটা হাসির শব্দও শুনছে। তো সাব্বির দৌড় দিয়ে উপর উঠে গেছে একদম সিঁড়ি দিয়ে, দেখতে যে কে এখানে উঠছে। তার মাথার মধ্যে একবার চিন্তা আসছে যেখানে চোর আসলে তো সমস্যা, কনস্ট্রাকশন সাইট তো তাদেরই। তো উপরে উঠে গেছে, উপরে উঠে সে যখন মানে 2 তলায় উঠছে তখন সে দেখতেছে দোতলায় ওঠার পরে ডান দিকে একটা সুন্দর ঘর, এবং এটা বেশ বড় একটা লিভিং রুমের মতো, তার পাশে একটা বেডরুম আছে। অবাক হলো যে এত সুন্দর ফাঁকা ঘর থাকতে কেউ নাই, হ্যাঁ মানে এই জায়গাটা ফাঁকা পুরা। আর ওই পাশে একটা রুমের মতো দেখা যাচ্ছে, বেডরুমের মতো। আমি কেন ওই বেড়ার ঘরে থাকতেছি, এটা কেন, সে এটা চিন্তা করতে করতে সে উপর উঠে গেল ছাদে। উপর উঠে দেখে যে কেউ নাই, ফাঁকা ছাদ পুরো ফাঁকা, এবং তার উপরে সেই ওখানে কি বলে একটা ওই যে চিলে কোঠার মতো, সেটারও আবার ছাদ আছে, সিঁড়ি দিয়ে ওঠা যায়, বেয়ে ওঠা যায় ওখানে। তো সে ওখানে উঠলো, উঠে যে একদম চিলে কোঠার উপর উঠে দেখলো যে আকাশে একদম সূর্য ডুবে যাচ্ছে চারিপাশে, একদম মানে একদম গেছে। তো ওখানে দাঁড়াই সে আজান শুনলো, তারপর সে নামলো, আজানের পর নামলো, অন্ধকার হয়ে গেছে চারিদিক। এর মাঝে সে দোতলা দেখে আলো আধারি, তখন হালকা চাঁদ উঠছে আকাশে এবং চাঁদের হালকা আলো আছে, আলো আধারি জানলা দিয়ে আলো এসে পড়তেছে। তো সে ঘরটাকে দেখলো হলো বেশ ফ্রেশ একটা ঘর, এবং এখানে আমি ইচ্ছা করলেই থাকতে পারি। সে হেঁটে যে বেডরুমটার দিকে গেল, যে দেখলো যে ওখানে দরজাটা ভেজানো, ঠেলা দিল, ভিতরে খুলে গেল, দেখলো বেশ প্রশস্ত একটা রুম, এবং বেশ বড়। এইদিকে জানালা আছে, মানে পেছনের দিকে জানালা, এই পাশে জানালা, 2 পাশে, এই পাশে জানলা বন্ধ করা, পেছনের দিকে জানলাটা খোলা। তো সে আস্তে আস্তে হেঁটে গেল, যে ওই জানলার দিয়ে উকি দিল, দেখলো যে পেছনে একটা দিক দেখা যায়, এই যে রাস্তাটা গেছে সামনে দিয়ে, সেই রাস্তাটা ওই পেছনে যে শেষ হয়েছে ওইখানে, এবং ওখানে বেশ ফাঁকা একটা জায়গা, বেশ বড় জায়গা। খুব অবাক হলো, কিন্তু এটা ক্লিয়ার আউট করা, মানে কিচ্ছু নাই ওখানে, বেশ ফাঁকা একটা জায়গা। তার পাশে কতগুলো গাছ আছে, ওই গাছের ওই পারে কি আছে মানে কিছুই বোঝা যাচ্ছে না, বড় জঙ্গলের মতো আর কি। সাব্বির দেখে চিন্তা করলো যে ভাই এত সুন্দর জায়গা থাকতে আমাকে শুইতে দিছে কোন ওই টিনের একটা রুম বানায় এরা। তো এগুলো চিন্তা করতে করতে সে হেঁটে আবার নেমে আসলো। তো নেমে এসে সে ঘরে ঢুকছে, ঘরে ঢোকার পরে এই সময় শব্দ পাচ্ছে যে গুড়ুম গুড়ুম শব্দ হচ্ছে, মেঘ ডাকতেছে আকাশে, কিছুক্ষণ ভাবতে না ভাবতে পট করে বৃষ্টি পড়া শুরু করলো, মোটা মানে ফোঁটায় বৃষ্টি শুরু হলো, মানে প্রচন্ড বর্ষণ, এবং সেই বর্ষণ বলার মতো না, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, এবং বাতাসে মনে সব উড়াই নিয়ে যাবে এরকম একটা অবস্থা। এর মাঝেই সাব্বির দেখলো যে এই একচালা ঘরের পাশ থেকে পানি পড়া শুরু করছে, এবং পানিটা সরাসরি তার এই বিছানা যেখানে চকির উপরে পড়তেছে। সাথে সাথে সে তার ওখানে একটা ডিশ ছিল, নিয়ে ওটা তলে দিল, টপ পানি পড়তেছে, এবং তার মেজাজ চরম গরম হয়ে গেল। দেখলো যে এক পায়ে যে তার টেবিলের কাছে পানি পড়তেছে। তো মন মেজাজ খারাপ, যে এখন যদি বৃষ্টিতে এরকম ভিজে যায় সবকিছু কিভাবে কি করবে সে। এদিকে বাতিটা একবার টাস করে নিভে আবার জ্বলে উঠছে, মানে ইলেকট্রিসিটি চলে যাবে যে কোনো সময়। তো সাব্বির সাথে সাথে তার এই বিছানা যা ছিল আর কি, এখানে কাঁথা মাথা যা ছিল সবগুলোকে সে গোটায় ফেললো, রোল করে ফেললো। আর একটা পলিথিন ছিল, সেই পলিথিনের মধ্যে তার ড্রয়ার থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে নিল, খাবারের প্যাকেটটা নিল, নিয়ে এসে তার রুমের দরজাটা খুলে দেখলো যে বৃষ্টি পড়তেছে চরম। সে একটা দৌড় দিল ওই ঘরটার দিকে, হলুদ ঘরটার দিকে দৌড়ায় ঢুকে গেল হলুদ ঘরে, মানে সেই ইসের ভেতরে। ঢোকার পর চিন্তা করলো, বাহ এখন তো আর বৃষ্টি পড়তেছে, এখন খুব একটা বোঝাও যাচ্ছে না। তো সে আস্তে আস্তে করে দোতলায় উঠে গেছে, উঠে যে তার ইচ্ছা হচ্ছে যে ওই ঘরটার মধ্যে সে বিছানা করে ওখানে থাকবে।
তো সে উঠে গিয়ে সুন্দর দোতলায় যে একেবারে সে মূলটের যেই বড় রুমটা দেখছিল লিভিং রুমের মতো, সেটা না, একেবারে বেডরুমে ঢুকে গেল। সেখানে ঢুকে সে অন্ধকারের মধ্যে এদিকে বজ্রপাত চমকাচ্ছে, জানালা দিয়ে দেখা যাচ্ছে। তো সে আস্তে করে ফার্স্টে জানলা, এই পাশের জানলা তো লাগানোই ছিল, ওই পাশের জানলাটাকে ভিজাই দিল, দিয়ে সে তার কর্নারের মধ্যে তার বিছানা পেতে ফেললো। সে যে বিছানা নিয়ে আসছে সেটাকে পেতে ফেললো। তখন যে চিন্তা করলো এখন তো আর আজকে আর টেনশন নেই, আজকে সুন্দর এখানে ঘুমাইতে পারবো, সব অসুবিধা নেই। তো ওইখানে বসেই সে ওই প্যাকেটের মধ্যেই বসে খাওয়া শুরু করলো এক পাশে, আর সাথে করে সে তার ফ্ল্যাশ লাইটটাকে জ্বালায় রাখছে পাশে, ওইটা দিয়ে আলো দিচ্ছে। বসে বসে ওই ফ্ল্যাশ লাইটের আলোতেই সে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে প্যাকেটটাকে ঘরের এক কোণা রাখলো, চিন্তা করলো যে এটারে পরে করে ফেলবো। তো জানালার কাছে গেছে সে, ওখানে যে হাতটা ধুবে, তার সাথে বোতল নিয়ে আসছিল, বগলের তলে করে বোতল নিয়ে আসছিল, সেই পানির বোতল দিয়ে হাত ধুবে আর কি। জানলার কাছে যখন দাঁড়ায় পাটটাকে ঠেলা দিয়ে আবার সরাইছে, সে দেখতেছে নিচে মানে ওই যে ফাঁকা জায়গাটা গাছের এই পাশে দেখতেছে আর একটু সামনে ওই বয়স্ক মহিলা সে দাঁড়ায় আছে ওইখানে বৃষ্টির মধ্যে, এবং বৃষ্টি পড়তেছে, বলছে মহিলা ভিজে যাচ্ছে। তো একবার চিন্তা হলো আর এই মহিলার কি হয়েছে। তো সে এখান থেকে জোরে ডাক দিল, এই খালা, কি হয়েছে আপনার? এই খালা, আপনি বৃষ্টিতে ভিজেন কেন? তো দেখতেছে কোনো উত্তর নাই, দেখতে মহিলা ভিজতেছে। এর মধ্যে বজ্রপাত চমকাইলো, আকাশ সাদা হয়ে গেছে। যে একবার পড়লো সেই বজ্রপাতের আলোতে সে দেখলো নীলচে আলোতে যে মহিলা দাঁড়ায় আছে ওইখানে, এবং একটা শাড়ি পরা, সাদা রঙের শাড়ি পরা মহিলাটা, কুজা হয়েছে, মানে গায়ের রং বেশ ডার্ক, এবং সেই হাতে লাঠি এভাবে দাঁড়ায় আছে। তো সে খুব অবাক হলো যে মহিলাটা এরকম দাঁড়ায় আছে, কে এটা? তো চিন্তা করে সে চিন্তা করলো যে না, এই বয়স্ক মহিলা হয়তো তার থাকার জায়গা নাই, হয়তো সেরকম একটা কুড়ে ঘরে থাকে কোথাও, মানে মহিলারা এখানে আইনে রাখতে হবে, নাহলে এই বয়স্ক মহিলা কই যাবে এই বৃষ্টির মধ্যে, হয়তো কোথাও যাইতে পারতেছে না, বেচারি এখানে বের হয়ে আসছে। তো সে সাথে সাথে তার ওই বোতল টোতল রেখে সে ফ্ল্যাশ লাইটটা নিয়ে সে খুঁজতেছে নিচে, সে সিমেন্ট যেখানে রাখে সেখানে দেখলো যে পলিথিন আছে সিমেন্টের আশেপাশে, নীল রঙের পলিথিন। যে পলিথিনটা গায়ে বেচায়, সে আরেকটু পলিথিন টেনে ছিঁড়ে নিল, চিন্তা করলো যে এইটা ওই খালারে পরাই দিব। দিয়ে সে চিন্তা করে ওই পলিথিন মাথায় নিয়ে সে হাঁটা দিল বাইরে, বের হয়ে একদম রাস্তায় আসতে দেখে বৃষ্টি পড়ে রাস্তার পাশ দিয়ে একদম সনসন করে পানি যাচ্ছে, পাশে নালার মতো আর কি, দেখতেছে পানি একদম সনসন করে মানে বয়ে যাচ্ছে, এবং রাস্তা দিয়েও পানি হয়ে যাচ্ছে। তো হাঁটতে যে বুঝলো যে পিছলায় যাবে, তারপরে সে হাঁটা শুরু করলো ওদিকে। হাঁটতে হাঁটতে যে সে দেখতেছে ফাঁকা জায়গায়, হ্যাঁ আসলেই ওই বয়স্ক মহিলাটা দাঁড়ায় আছে লাঠি নিয়ে, এবং সে মাঝে মাঝে মহিলা উপরের দিকে তাকাচ্ছে। তো সে আবার খালা ডাক দিয়ে যে কাছে গেছে। তো সে যতবার খালা ডাকতেছে মহিলা কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না তাকে। সে যখন মানে যে জোরে বৃষ্টি হচ্ছে আর যে সাউন্ড, মানে বজ্রপাতের সাউন্ড, মুহু বজ্রপাত চমকাচ্ছে, এরকম হওয়ার কথা না। যদিও সাব্বির পলিথিন পেঁচায় নিছে শরীরে, তারপরও সে ভিজে গেছে, মানে প্রায় 75% ভিজে গেছে শরীর। তো সে কাছাকাছি যে খালা বলে যখন ডাক দিয়েছে, মহিলাটা সামনে তাকাইলো। তো তাকানোর পরে সাব্বির একটু থমকায় গেছে, কারণ মহিলাটা তাকাইছে যখন, তখনই আকাশে বজ্রপাত চমকাইছে। আর সেই বজ্রপাতের আলোতে সে দেখতেছে যে মহিলার দুই চোখের মধ্যে কোনো মণি নাই, মনে হচ্ছে দুইটা চোখ সাদা প্রলেপ দেওয়া, এবং মাথার মধ্যে যতটুকু চুল বের হয়েছে সেগুলো সাদা চুল, ওই মানে মাথার এই যে গ্রে কালারের হেয়ার বের হয়ে আছে, কাপড়ের যে কাপড় যতটুকু মাথায় দেওয়া অতটুকু ভিজে লেপটে গেছে, আর সামনের দিকটা গ্রে হেয়ার। একটু থতমতো খেয়ে গেছে সাব্বির, যেটা কি দেখলাম, এটা কি মানুষ? আর মুখের চামড়ার মধ্যে অনেক কুঞ্চন। তো সে যখন কাছাকাছি গেছে, মহিলাটা মাথা তুলছে, সে যে দেখলো 1 সেকেন্ডে বজ্রপাতে। তো মহিলাটা তাকে আবার বলতেছে, তুই যা, তাড়াতাড়ি যা, ওইখানে থাকিস না, ওখানে গলায় দড়ি দিছিল, ওখানে থাকিস না বলে দেখলো যে মহিলা ঘুরে হাঁটা ধরলো। তো সাব্বির তো মানে থতমতো খেয়ে গেছে, মহিলার পিছে যাবে না কি করবে চিন্তা করতেছে, মানে একেবারে কিং করতে বই মোড়। তার হাতে এক হাতে প্লাস্টিক আর একটা ধরা, আর আরেক হাতে তার গায়ে যে পেঁচাইছে প্লাস্টিকটা সেটা। তো এর মাঝে সে অবাক হয়ে দেখলো যে মহিলাটা হেঁটে হেঁটে চলে গেল একটা গাছের কাছে, এবং গাছ বেয়ে উপর দিকে ওঠা শুরু করলো। তো সাব্বিরের সারা শরীর একদম হিম হয়ে গেল। দেখলো মহিলাটা গাছ বেয়ে উঠতে উঠতে একেবারে গাছের ঘোড়া, মানে একেবারে আগায় উঠে একদম গাছকে জড়ায় ধরে চুপচাপ বসে আছে। সে আর ফ্ল্যাশ লাইট মারতে সাহস পেল না। সাব্বির প্রচন্ড ভয় পেয়েছে, কারণ বজ্রপাত যখন চমকাচ্ছে সেই আলো এসে পড়তেছে মহিলার গায়ে। দেখতেছে সে সাদা শাড়িটা দেখা যাচ্ছে, মুখটা দেখা যাচ্ছে না, মুখটা মনে হচ্ছে গাছের আলায় লুকায় ফেলছে। শুধু দুই হাত দিয়ে যে গাছ জাপটায় রাখছে, পা দুইটা জাপটায় রাখছে, এই দুইটা দেখা যাচ্ছে। প্রচন্ড ভয় পেয়েছে সাব্বির। সে দ্রুত ওখান থেকে মানে হেঁটে আসা শুরু করলো, মানে সে মানে দৌড়াইলে পড়ে যাবে এখানে। হেঁটে এসে সে একবার চিন্তা করছে মহিলা কি বললো, ওইখানে গলায় দড়ি নিচ্ছে মানে কি ওখানে কোনো মানুষ গলায় দড়ি নিচ্ছে বা কি, ওইখানে সমস্যাটা কি? আর এই মহিলাটা কি মানুষ তো না মনে হয়, গাছে কিভাবে এটা উঠছে, এটা নিশ্চয়ই কোনো পিশাচ বা কিছু একটা। এগুলো চিন্তা করতে করতে সে
দৌড়ে এক সময় কম্পাউন্ডে ঢুকে গেল, কম্পাউন্ডে ঢুকে সে সোজাসুজি চলে আসছে ঘরটার দিকে। তো ঘরটার কাছাকাছি যখন আসছে, মানে তার যে সে হলুদ বিল্ডিংটা যেখানে সে বিছনা বেডিং নিয়ে গেছে, ওই জায়গায় কিন্তু তখন সে যখন গেছে গেটের কাছে, তখন বৃষ্টিটা ছেড়ে দিছে, হঠাৎ করে জোর বৃষ্টিটা ছেড়ে দিছে, পিট পিট টিপ 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 বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ কিন্তু নাই, একেবারে বিদ্যুৎ নাই, অন্ধকার। তো সে আস্তে করে তার পলিথিন ওইটা রেখে দিল, তার যেটা গায়ে পেঁচায় গেছে সেটাও রেখে সে আস্তে করে ঢুকলো সে ঘরের ভেতরে। তো ঘরের মধ্যে ঢোকার পরই সে একটা অন্যরকম ঘ্রাণ পাওয়া শুরু করলো, মনে হলো যে আগরবাতির ঘ্রাণ একেবারে আসতেছে, মানে মনে হচ্ছে যে একদম আগরবাতির ঘ্রাণে ভরে গেছে। আর কিছু মানুষের কণ্ঠ শুনতে পাচ্ছে, মহিলাদের কণ্ঠ বিশেষ করে, মনে হচ্ছে কেউ একজন বিলাপ করে কাঁদতেছে সেখানে উপরে, মানে অনেকটা মানুষ মারা গেলে যেভাবে কাঁদে সেরকম। আর কিছু মানুষের হামিং, মানে কথা এক নাগাড়ে অনেক মানুষ মিলে যদি কথা বলে মহিলারা এরকম। তো সে একটু থতমত খেয়ে গেল যে কি ব্যাপার, 2 তলায় একটু কিসের শব্দ। তো সে আস্তে আস্তে, সে আর খুব স্পিডে না, আস্তে আস্তে সে সিঁড়ি বেয়ে ওঠা শুরু করলো। ফ্ল্যাশ লাইটটা একটু জ্বালায় সিঁড়ির দিকে ফেলতেছে, কারণ অন্ধকারে দেখা যায় না। সে কিন্তু শব্দ শুনতেছে এগুলা। তো সে যত দোতলার কাছে চলে আসছে, প্রথম সিঁড়ি থেকে ল্যান্ডিংয়ে আসছে, ল্যান্ডিং থেকে দ্বিতীয় সিঁড়িতে উঠবে, তখন দেখতেছে ওপরে আলো দেখা যাচ্ছে, কারণ জানালা আছে, জানালা ওই গ্লাস বেয়ে আলো আসছে সেখানে, মানে রাতের আলো, রাতের আকাশের আলো যেটা, সেটা ঢুকতেছে। তো সে শব্দটা আরও প্রকট হয়েছে দেখে সে আর ফ্ল্যাশ লাইটটা জ্বালায় নেই। চিন্তা করলো কি ব্যাপার, মানুষ যদি থাকে, আর মানুষ কোত্থেকে আসছে, কিসের শব্দ এগুলা, মানে তার মাথার মধ্যে কিছুই কাজ করতেছে না, মানে এরকম শব্দ কিভাবে হবে। তো সে আস্তে আস্তে হেঁটে যখন দোতলায় উঠে দেখতেছে সেই যে প্রথম যে লিভিং রুমের মতো জায়গাটা, ওইটা দেখা যাচ্ছে এই মানে রাতের আলোতে, মানে কাচের ফাঁক দিয়ে যে রাত্রের আলো ঢুকছে সেটাতে, এবং এখনো বজ্রপাত চমকাচ্ছে, মাঝে মাঝে আলোকিত হয়ে যাচ্ছে চারিদিক। এর মাঝে সে দেখতে পাচ্ছে একেবারে ঘরের মাঝখানে একটা মানে সাদা কাপড় দিয়ে কিছু পেঁচায় রাখা, এটা কোনো ডেড বডি হবে, মানে কোন ডেড বডি যেরকম রাখে সেরকম একটা ডেড বডির মতো পেঁচায় রাখা সেখানে শোয়া রাখছে, এবং তার সামনে কোন একটা মহিলা বিলাপ করতেছে, এরকম মাথা নেড়ে নেড়ে উপরে নিচে করে বিলাপ করতেছে, বোঝা যাচ্ছে না। তার চুলগুলো আবার ছাড়া, চুলগুলো নিচের দিকে পড়ে আছে, সে মাথা উঠাচ্ছে নামাচ্ছে, এবং সেই ডেড বডির সামনে, এবং তার ডানে বামে দেয়াল ঘেঁষে কিছু মানুষ বসা, সম্ভবত অনেকগুলো মহিলা বসা, এবং তাদের চেহারা দেখা যাচ্ছে না, রাতের আলোতে শুধু তাদের অবয়ব বোঝা যাচ্ছে, এবং তারাই হামিংগুলা করতেছে। এখন সাব্বির কিন্তু উঠে আসছে একেবারে সিঁড়ির গোড়ায়, সে যেখান থেকে দাঁড়ায় আছে, যে বিলাপরত মহিলা কিন্তু একদম সামনাসামনি তার থেকে ডান দিকে, মানে সে তাকাইলে সোজা, এবং এই লাশ এবং ওই মহিলার ওই পারে হচ্ছে ওই রুমে ঢোকার দরজা, যেখানে সে বিছানা বেডিং সব রেখে আসছে সেই জায়গায়। তো সে যখন নাকি এটা দেখলো, দেখে সে মানে থতমত খেয়ে গেছে। হঠাৎ মনে হলো যে তার উপস্থিতি টের পাইছে সবাই। যে মহিলা বিলাপ করতেছিল সে বিলাপ থামায় দিল, থামায় মনে হলো একেবারে সরাসরি সাব্বিরের দিকে তাকাইলো। সাব্বির দেখলো রাতের অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে তার মানে দিকে কেউ তাকায় আছে, ওইখানে মানে তার দিকে কেউ একজন তাকায় আছে, মানে অবয়বটা বোঝা যাচ্ছে, কিন্তু তার চোখ মুখ কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার ওই জায়গায়, মানে ভয়ঙ্কর একটা অবস্থা। সাব্বিরের সারা শরীর বেয়ে একদম শীতল স্রোত নেমে গেছে, এবং সে পুরাপুরি সেই ইসের ঘ্রাণ পাচ্ছে, সেই গোলাপ মানে সেই আগরবাতির ঘ্রাণ পাচ্ছে, একই সাথে কড়া কর্পূরের ঘ্রাণ পাচ্ছে, এবং ওই হামিংয়ের শব্দ থেমে গেছে। সে বুঝতেছে সবাই তাকে দেখতেছে। সাব্বির ভয়ে উল্টা মানে ছেড়ে নিচের দিকে দৌড় দিল, দৌড়ায় সিঁড়িতে ধপ 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 করে নামছে, নেমে এসে বাইরে আসছে। বাইরে এসে সে তার যে ঘরটার দিকে এসে সে ভয়ে আসলে আর কোথাও যাওয়ার চিন্তা করতে পারেনি, মনে করছে তার ঘরটার দিকে যাবে। এই সময় সে হঠাৎ করে খেয়াল করলো ওই ঘরের ছাদের উপর থেকে, মানে যে পাকা ঘরের ছাদের উপর থেকে একটা রড, মানে এরকম চোখা একটা রডের মতো নিয়ে মনে হলো যে একটা মহিলার অবয়বের মতো সরাসরি ছুঁড়ে মারছে তার দিকে। মানে সে খুবই লাকি, কয়েক সেকেন্ডের মধ্যে মানে সে আসলে সাব্বির মাথাটা সরায় ফেলছিল, সে দেখলো তার এই টিনের ঘরের মধ্যে টাস করে শব্দ করে মনে হলো ঘ্যাটাং করে সেই রডটা ঢুকে গেল, টিন ফুটা করে পুরা, মানে কেউ একজন রড ছুঁড়ে মারছে তার গায়ের মধ্যে, ঘাটাং করে ঢুকে গেছে। সাব্বির আর সাহস করতে পারেনি, সে ঝেড়ে ওই টিনের ঘরও না, সে দৌড় দিয়ে ওই মূল ফটক দিয়ে বের হয়ে ঝেড়ে দৌড় দিচ্ছে, কয়েকবার পড়েও গেছে, পা পিছলায় দৌড়ায় যাচ্ছে। তো গলির মাথা দিয়ে যখন সে বের হয়ে যাচ্ছে তখন কিন্তু কোনো আলো নাই, মানে স্ট্রিট ল্যাম্প, মানে ইলেকট্রিসিটি নাই পুরো জায়গায়, বাতাস ঠান্ডা ঠান্ডা বাতাস, মাঝে মাঝে মানে আকাশে বজ্রপাত চমকাচ্ছে, এরকম একটা অবস্থা। তো সে যখন ওই গলির মাথা দিয়ে বের হয়ে যাচ্ছে, তো তখন সেই বয়স্ক মহিলার ক্যানক্যানা শব্দ শুনতে পেলো, বললো যে এইখানে আর আসিস না, বাঁচতে চাইলে আর এখানে আসিস না, খবরদার।
তো এটা শুনতে শুনতে সে দৌড়াইতে সে আসলে আর তার কিছু খেয়াল নেই, সে বের হয়ে আসছে মেন রাস্তায়। কখন এসে দেখতেছে একেবারে নিশিরাত, একে যে ঝড় বৃষ্টি হয়েছে কেউ নাই। তো মানে সে প্রচণ্ড রকমের ভয়, একদম কাঁপতেছে। তখন সে কি করবে, ওখান থেকে হাঁটতে হাঁটতে অনেক দূর সামনে চলে আসলো, কিচ্ছু পায় না। তো হঠাৎ করে দেখে যে একটা এরকম দোকানের সামনে একটা সিএনজি আলা বসে আছে ভেতরে আর কি। তো সিএনজি আলাকে দেখে সে একেবারে দৌড় দিয়ে গেছে, কারণ সিএনজি আলা নাড়াচাড়া করছিল ভেতরে, এর জন্য সে হয়তো ওই পিছনে ঘুমাইছিল বা সামথিং লাইক দ্যাট। তো সে একেবারে সিএনজির কাছে যে লোকটাকে বলে, পলিথিন নামায় রাখছে লোকটা, সে মানে ডাক দিয়ে দেয়, বলে ভাই। লোকটা বলে না, এখন যাবো না, পানি জমছে অনেক জায়গায়, যাবো না। তখন বলে যে না না ভাই, একটু আমাকে করেন, নামায় দেন। কোথাচ্ছে বলে মাজার রোডে নামায় দেন আমারে, মানে আমি খুব সমস্যায় আছি। তো লোকটা অনেকক্ষণ যায়, তাকে একটা ভাড়া বললো। তো সাব্বির বলে ঠিক আছে, অসুবিধা নেই। তো তাকে লোকটা ওখান থেকে নিয়ে ওইখানে মানে যে ব্যস্ত জায়গায় সেখানে নামায় দিল রাস্তার পাশে। তো সাব্বির ওখানে ভাড়া দিয়ে ওই জায়গাটা আবার রাত্রেবেলাও মানে মোটামুটি মানুষজন থাকে কিছু। তো সেখানে যে হাঁটা চলা করলো অনেকক্ষণ করে সে তার সময় পার করলো, এবং সময় পার করে তার যে একটা মোবাইল ফোন ছিল সেটাও সে রেখে আসছে ওইখানে, ওই মানে সেই ঘরে। তো সুতরাং ওখানে যাওয়ার উপায় নেই। তো সে সকালের দিকে হয়েছে, যখন ভোর হয়েছে, ওখানে আজান হয়েছে, তখন সে যে একটা দোকান থেকে ফোন করে তার ভাইকে, ফোন করে বলে যে অনেক সমস্যা, এখানে আমি আর থাকতে পারবো না, যেভাবে ব্যবস্থা করার কি করো। তো তার ভাই বলে যে অসুবিধা নাই, আমি লোক পাঠাইতেছি, তুই ওখানে যা, তারপর আমি আসতেছি বিকালবেলা। তো যাই হোক, তারপর ওখানে যে মানে সে অনেকক্ষণ পর যখন দিনের আলো ফুটে, সে আস্তে করে মানে ওখানে যায়। যাওয়ার পর দেখে যে হ্যাঁ, তার ভাই লোক পাঠাইছে, ওই যে মিস্ত্রিরা। তো সে মোটামুটি যেই দ্রুত তার মিস্ত্রি একটারে নিয়ে সে ঘরে যায়, উপর উঠে যায়, কিচ্ছু নাই, যা যেরকম ঘর স্বাভাবিক যে একটা ঘর থাকে স্বাভাবিক সেরকমই আছে। তার বিছনা বাটি ওখানে যা যা রাখছিল সব আছে, বোতল, তার বিছনা টিছনা এগুলো সব, সেগুলো সব সে নেয়, গোছায় নিয়ে আসে। গোছায় নিয়ে এসে সে এগুলা নিয়ে তার ওই রুমের মধ্যে দেখে যে পানি ঢুকে গেছে অনেক, মানে বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা সেই একচালা ঘরটা। মোট কথা সে নিজের মতো প্যাকিং করে ফেলে, সে চলে আসবে আর কি। তো মিস্ত্রিদের সাথে কথা বলে তার ভাইয়ের জন্য ওয়েট করতেছে। তো এই সময় বাড়িওয়ালা নাকি আসে, ওই জায়গার মালিক আসে, এসে বলে যে তোমার ভাই বললো কি হয়েছে তোমার। তো সে বলে যে এখানে আমি থাকবো না, আমার ভাই যদি কাজ করবে, আমি করবো না। তো বলে কেন, কি হয়েছে? বলে যে এখানে আমি রাত্রেবেলা এরকম পাইছি, ভয় পাইছি, এরকম ব্যাপার, আপনার এখানে ভূত আছে, আপনি বলেন নাই কেন? তো মালিকটা মানে ছাড়ে, মানে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, বলে যে এমনি খারাপ আছে এখানে, এই জায়গাটা ভালো না, আমি ঠিকমতো বলি নাই তোমাদের জন্য, আমি দুঃখিত, কিন্তু এমনি সমস্যা আছে এখানে। ওই ঘরে মানে একজন গলায় দড়ি নিচ্ছিল, এবং তারপরে থেকে ওইখানে আরও সমস্যা। আর এমনিও তার আগে ওই জায়গায় সমস্যা, যে গলায় দড়ি নিছে সেও জিনে ধরা ছিল। তো এখানে সমস্যা আছে। ওই দেখো, ওই যে সামনে যে বড় বা বিল্ডিং, সেখানেও মানুষজন থাকতে পারে না, অনেক ফ্ল্যাটে অনেক সমস্যা হয়। তো সে বলে দেখেন কি করছে। তখন সাব্বির দেখায় যে ওই 3 ফুটা হয়ে যে রড একদম আসলে ঢুকেছিল। বলছে এইটা আমার গায়ে মারছে। কে মারছে আমি জানি না, মারছে আমি দেখছি, এক মহিলা মারছে উপর থেকে। তো মালিক খুব ভয় পায়। মালিক বলে যে আসলে এই জায়গাটা সমস্যা। বলে তুমি কি করছিলে এখানে, তুমি ওখানে যাইছিলা? বলে যে আমি ওই রুমে ঢুকছিলাম। বলে তোমার না করছি ওখানে যাইতে? আবার তুমি নিশ্চয়ই ওখানে খাওয়া দাওয়া করছো? বলে যে হ্যাঁ করছি। কি করবো, আমি কি এখন প্রতিবেলা খাইতে যাবো বাইরে? তো যাই হোক, এরকম কথাবার্তায় সে ওখান থেকে মালিকরে বলে যে সে থাকবে না। বিকালবেলা তার ভাই আসে এবং সাব্বির শহরে ব্যাক করে চলে আসে, ঢাকাতে চলে আসে। সে যখন থাকে না, তার ভাই নাকি পরবর্তীতে ওখানে কাজ করছিল এবং বিল্ডিংটা উঠাইছে তারা। অনেক দোয়া দরুদ পড়ে, অনেক বড় আলেম আসছিল, আলেম এসে অনেক দোয়া পড়ে জায়গাটাকে শুদ্ধি করে ওই জায়গায় নাকি পরবর্তীতে বিল্ডিং উঠায়। তো তার ভাই বলছে যে ওই জায়গায় বিল্ডিং উঠালেও ওই পাশের ওই বিল্ডিংটা তারা ভাঙতে পারে নাই, এবং অনেকে নাকি ওই পাশের বিল্ডিং থেকে ভয় পায় এখনও। এই জন্য ওই পাশের মানে যে বিল্ডিংটা এই পাশে করা হয়েছে, ওই বাসার দিকে মুখ করা অংশে নাকি মানুষজন থাকে না, এবং ভাড়া দিলেও লোক থাকে না ওইখানে। এটা তার ভাইয়ের ভাষ্য। আর সাব্বির ওখানে আর যায় নাই কখনো। তো এই ছিল সাব্বিরের শেয়ার করা একটা ঘটনা। রাত তখন প্রায় 12টা বেজে গেছে। স্টেশনটা প্রায় ফাঁকা, পুরনো একটা রেল স্টেশন। লাইটগুলো টিম টিম করে জ্বলছে, চারপাশে অদ্ভুত নীরবতা। তো লোকজন বলে এই স্টেশনে রাত 12টার পর একটা ট্রেন আসে, যেটা কোনো টাইম টেবিল নাই। আরিফ নামের একটা ছেলে সেদিন অনেক দেরি করে ফেলেছিল। তো তার বাস মিস হয়ে যাওয়ার কারণে সে বাধ্য হয়ে এই স্টেশনে আসে। এই স্টেশনে ঢুকেই সে বুঝতে পারে কিছু একটা এখানে অস্বাভাবিক হয়ে আছে।
কাউন্টারও বন্ধ, কোনো স্টাফও নেই, শুধু একটা কোণে বসে আছে এক বৃদ্ধ মানুষ। আরিফ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, চাচা, এখানে থেকে কি কোনো ট্রেন যাবে? বৃদ্ধ ধীরে মাথা তুলে তাকালো এবং সে বৃদ্ধর চোখে অদ্ভুত শূন্যতা কাজ করছে। সে শুধু বলল, শেষ ট্রেনটা আসবে, কিন্তু সেই ট্রেনে সবাই ওঠে না। আরিফ বৃদ্ধার এই কথা শুনে একটু স্বস্তি পেল, কিন্তু থাকার কোনো উপায় নেই। সে প্ল্যাটফর্মে বসে রইল। রাত তখন ঠিক 12টা বাজতেই দূরে একটা শব্দ শোনা গেল। সেটা হলো ট্রেনের হুইসেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রাতের বেলা ট্রেন চলছে, নেই কোনো আলো, নেই কোনো ঘোষণা, তবুও ট্রেনটা ধীরে ধীরে এসে থামলো প্ল্যাটফর্মের সামনে এবং ট্রেনটা ছিল পুরোপুরিভাবে অন্ধকার। ট্রেনের দরজা নিজ থেকেই খুলে গেল। ভিতর থেকে একটা ঠান্ডা হাওয়া বের হয়ে গেল। তখন আরিফ দ্বিধায় পড়ে গেল যে সে কি আসলে ভেতরে উঠবে নাকি উঠবে না। কিন্তু তখন এসে শুনল পেছন থেকে সেই বৃদ্ধের কণ্ঠ, যেতে হলে এখনই ওঠো। আরিফ আর কোনো কিছু চিন্তা করে না করেই সে ডিরেক্ট ট্রেনে উঠে পড়ল। ভেতরে ঢুকেই সে বুঝতে পারল এটা কোনো সাধারণ ট্রেন না। দেখল সমস্ত সিট ছিল পুরনো এবং ধুলোয় ভরা। আর আশ্চর্যের ব্যাপার হলো, সব সিটেই কেউ না কেউ বসে আছে, কিন্তু তারা কেউ নড়ছে না, একদম মূর্তির মতো স্টেট হয়ে বসে আছে। আরিফ একটা সিটে বসলো। তার পাশের লোকটা মাথা নিচু করে বসে আছে। আরিফ ধীরে বলল, ভাই, এই ট্রেনটা কোথায় যায়? লোকটা ধীরে মুখ তুলল এবং সে আরিফের দিকে যখন চোখ মিলালো, আরিফের বুক ভয়ে ধরফর করে উঠল। লোকটার চোখ নেই, শুধু ফাঁকা একটা গর্ত। হঠাৎ পুরো ট্রেনটা কেঁপে উঠল। সবাই লাইট একসাথে, সমস্ত লাইট জ্বলে উঠল, আবার নিভে গেল। তারপর সব যাত্রীরা একসাথে মাথা তুলল। সবাই একসাথে যেন তাকিয়ে আছে আরিফের দিকে। তাদের মুখে একটাই কথা, নতুন যাত্রী, নতুন যাত্রী। আরিফ এমন দৃশ্য দেখার পর উঠে ভয়ে দৌড় দিতে চাইল। সে দরজার দিকে ঠিকই দৌড়ে গেল, কিন্তু দরজা বন্ধ ছিল। জানালার বাইরে তাকিয়ে এসে দেখল ট্রেনটা কোনো লাইনে নেই, চারপাশে শুধুই অন্ধকার। হঠাৎ তার পেছন থেকে একটা ঠান্ডা হাত তার কাঁধে এসে থামল এবং পেছন থেকে বলল, তুমি কি নামতে চাও? আরিফ ধীরে পেছনে ফিরল। দেখল সেই বৃদ্ধ যে স্টেশনে বসেছিল, সে এখন ট্রেনের ভিতরে দাঁড়িয়ে আছে এবং বৃদ্ধ হেসে এটাও বলল, যারা একবার ওঠে তারা আর নামে না এই ট্রেন থেকে। তারপর ট্রেনটা হঠাৎ থেমে গেল, সব দরজা খুলে গেল। বৃদ্ধ বলল, নামো যদি পারো। আরিফ দৌড়ে নেমে গেল। সে মাটিতে পড়ে গেল। তারপর সে অজ্ঞান হয়ে গেল। সকালে লোকজন তাকে স্টেশনের পাশে পড়ে থাকতে দেখে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই স্টেশনে কোনো ট্রেনই আসে না রাত্রিবেলা। আরিফ তো এবারের মতো বেঁচে যায়, কিন্তু এরপর থেকে প্রতিদিন রাত 12টায়
সে একই শব্দ শুনতে পায়, ট্রেনের হুইসেল আর একটা কণ্ঠ, তুমি আবার আসবে ফিরে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, একদিন আরিফ হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়। স্টেশনের বিদ্যুৎটা এখনো বসে থাকে। কেউ যদি জিজ্ঞেস করে ট্রেন কখন আসবে, সে শুধু হেসে বলে, শেষ ট্রেন আজ রাতেই আসবে। আরিফ নিখোঁজ হওয়ার পর স্টেশনটা নিয়ে মানুষের ভয় আরো বেড়ে গেল। দিনের সব কিছু স্বাভাবিক, লোকজন আসে যায়, কিন্তু রাত হলেই কেউ সেখানে নামার বা থাকার সাহস করে না। কিন্তু একদিন নতুন মানুষ এলো। তার নাম ছিল নাবিল। একজন মানুষ, সে ছিল ইউটিউবার। ভূতের গল্প নিয়ে সেও ভিডিও বানায়। লোকজন তাকে অনেকবার নিষেধ করেছিল যে, বাবা তুমি ভুল করেও রাতের বেলা ওই স্টেশনে যেও না। কিন্তু নাবিল এসব ভূত প্রেত কখনোই বিশ্বাস করতো না। সে বলল, সব মিথ্যা, আর এটা আমি আজকে প্রমাণ করেই ছাড়ব। সেদিন রাত 11:45 নাবিল তার ফোনের তার ক্যামেরাটা অন করলো বন্ধুরা, এবং অন করার পর সে বলল, মানে লাইভে বলতেছে যে, বন্ধুরা আমি আজকে এসেছি সেই অভিশপ্ত স্টেশনে। চারপাশে অন্ধকার, শুধু ক্যামেরার আলো। এসব বলতে বলতে যখন ঠিক 12টা বাজতেই আবারও সেই ট্রেনের হুইসেল। নাবিল থেমে গেল। তোমরা কি শুনলে? দূরে অন্ধকার, ভেতর থেকে ধীরে ধীরে ট্রেনটা আসতে লাগলো। ক্যামেরায় সব ধরা পড়ল। কোনো আলো নেই, কোনো শব্দ নেই, শুধু এক অদ্ভুত ঠান্ডা। ট্রেন থামলো। একটা দরজাও খুলে গেল। নাবিল সাহস করে ভেতরে ঢুকলো। বন্ধুরা, এই যে আমি এখন ট্রেনের ভেতর ঢুকে পড়েছি। তারপর তার কণ্ঠ কাঁপছিল। ভেতরে ঢুকেই সে দেখলো সব সিটে আবারও সেই একই যাত্রীরা বসে আছে। কেউ নড়ছে না, সবাই যেন মূর্তির মতো চুপচাপ করে বসে আছে। হঠাৎ ক্যামেরার স্ক্রিনটা গ্লিচ শুরু হলো। নাবিল বলল, ক্যামেরা ঠিক মতো কাজ করছে না কেন? ঠিক তখনই ক্যামেরার স্ক্রিনে সে দেখতে পেল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু যখন নাবিল তার পেছনে ফিরল, দেখলো সেখানে কেউ নেই। আবারও স্ক্রিনে তাকাতেই এবার পরিষ্কার দেখা গেল একজন না, অনেকগুলো মুখ, সবাই তার পেছনে দাঁড়িয়ে আছে। ভাইয়া, এই ছিল ঘটনা। আশা করছি ভালো লেগেছে। আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। পরের অংশটা আমি পরে বলবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোন এপিসোডে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া, মানুষ সাধারণত রাতের বেলা রাস্তা হারায়, কিন্তু যদি এমন কিছু হয় যে আপনি নিজের বাড়ির ভেতরেই পথ হারিয়ে ফেলেন, এরকম একটা ঘটনা পাঠিয়েছেন একজন ইলেকট্রিশিয়ান ভাই, যিনি একটা পুরনো জমিদার বাড়িতে কাজ করতে গিয়ে এমন কিছু দেখেছিলেন যা আজও তাকে ঠিকঠাক ঘুমাতে দেয় না। এই গল্পটা শুধু ভূতের গল্প না, এটা একটা বাড়ির গল্প, যে বাড়ি মানুষকে ভেতরে নেয় কিন্তু সবাইকে সহজে সেই বাড়ি থেকে বের হতে দেয় না। লাইট একটু কমিয়ে বসুন, কারণ আজকের গল্পটা শুরু হবে একটা দরজা দিয়ে, আর শেষ হবে এমন এক জায়গায় যেখানে কেউ ফিরে আসতে চায় না। আজকের ঘটনা পাঠিয়েছেন সিরাজ ভাই, কিশোরগঞ্জ থেকে। এই ঘটনা 2022 সালের ঘটনা। তিনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করব। তিনি লিখেছেন, আমি তখন পেশায় ইলেকট্রিশিয়ান ছিলাম। বিভিন্ন পুরনো বাড়ি, অফিস, দোকানের লাইট ঠিক করাই আমার কাজ ছিল। একদিন দুপুরবেলা আমার কাছে ফোন আসে। লোকজন
একজন লোক বলে একটা পুরনো জমিদার বাড়িতে নতুন রিসোর্ট করার কাজ চলছে। বাড়ির ভিতরের সমস্ত লাইন ঠিক করতে হবে, পারিশ্রমিকও ভালোই দেওয়া হবে। আপনি কি রাজি আছেন? আমিও নির্দ্বিধায় রাজি হয়ে গেলাম। পরদিন বিকেলে সেখানে পৌঁছালাম। পৌঁছানোর পরে যখন আমি প্রথমবার দেখলাম বাড়িটা, একটু অদ্ভুত মনে হলো। বিশাল এলাকা, চারপাশে সব বড় বড় গাছ, পুরনো লাল একটা দেয়াল, অনেক জায়গায় ভাঙ্গাও আছে। দূর থেকে সেই বাড়িকে দেখে মনে হচ্ছে যেন বহু বছর ধরে কেউ এখানে বসবাস করে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ভিতরে কাজ চলছে। 2-3 জন শ্রমিক, একজন কেয়ারটেকার, আর সেই লোক যে আমাকে গতকালকে ফোন করেছিল। লোকটার নাম ছিল নাসির সাহেব। তো নাসির সাহেব আমাকে নিয়ে ভিতরে ঢুকলো এবং হাঁটতে হাঁটতে বলল, আপনাকে একটা কথা আগেই বলে রাখি ভাই। আমি হেসে বললাম, হ্যাঁ বলেন, সমস্যা নেই। সে একটু থেমে বলল যে পশ্চিম পাশের করিডরে যাবেন না। আমি অবাক হলাম, কেন? সে উত্তর দিল, না, শুধু বলল যে ওই পাশে কাজ বন্ধ। আমি বেশি কিছু ভাবলাম না, কাজ শুরু করলাম। বাড়ির ভেতরটা অদ্ভুত সুন্দর ছিল। উঁচু ছাদ, বড় বড় জানালা এবং দেয়ালে ছিল পুরনো কিছু ছবি। কিন্তু পুরো জায়গায় একটা স্যাঁতস্যাঁতে গন্ধ ছিল, যেন পুরনো কাপড় আর মাটির গন্ধ মিশে আছে। তো বিকেলের দিকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়, আকাশও কালো হয়ে ওঠে। কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। নাসির এসে বলে, আজ আর বের হওয়া যাবে না, রাস্তাও খারাপ। আজকে রাতটা আপনি এখানেই থেকে যান। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু বাইরে এত বৃষ্টি যে ফিরতে কষ্ট হতো, তাই আমি তার কথা মতো এই বাড়িতেই থেকে গেলাম। রাত 9টার দিকে সবাই খাওয়া শেষ করলাম। শ্রমিকরা নিচতলায় একটা রুমে ঘুমাতে গেল। আমাকে দেওয়া হলো 2তলার একটা ঘর। ঘরটা মোটামুটি ঠিকঠাকই ছিল, শুধু একটা ব্যাপারে খেয়াল করলাম যে ঘরের সামনে লম্বা একটা করিডোর ছিল, আর করিডোরের শেষ মাথায় একটা বড় দরজা। যদিও সেখানে তালা দেওয়া আছে, পুরনো কালো দরজা। ঘুমানোর আগে কেয়ারটেকার এসে বলল, রাতে যদি শব্দ শোনেন তো দরজা খুলবেন না। আমি হাসলাম এবং বললাম, নাসির ভাই, আপনি আমাকে এত সতর্ক করছেন কেন? লোকটা আমার চোখের দিকে তাকালো, তারপর খুব আস্তে করেই বলল যে, ভাই, আসলে সমস্ত দরজা সব মানুষের জন্য নয়। রাত তখন প্রায় 1টা বেজে গেছে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কারণ করিডোর দিয়ে কেউ যেন হাঁটছে ধাপ ধাপ করে। প্রথমে ভাবলাম শ্রমিকদের কেউ হবে হয়তো, কিন্তু শব্দটা এত অদ্ভুত এবং ধীরে ধীরে ভারী হয়ে যাচ্ছে, যেন ভেজা পায়ে কেউ হাঁটছে। আমি উঠে দরজার কাছে গেলাম। শব্দটা করিডোর দিক থেকে আসছে, সেই তালাবদ্ধ দরজা থেকে আসছে। তারপর একটা শব্দ হলো, কিচ করে, যেন দরজাটা খুলছে। আমার বুক ধক করে উঠল, কারণ ওই দরজায় তো তালা দেওয়া ছিল। আমি দরজার ছোট ফাঁক দিয়ে তাকালাম, আর তখন আমি যা দেখলাম তা দেখার পর আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম যে করিডোরের মধ্যে একজন দাঁড়িয়ে আছে, লম্বা মানুষ, সাদা ধুতি এবং মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম হয়তো কেয়ারটেকার হবে, ডাকতে যাব, ঠিক তখনই সে ধীরে ধীরে মাথাটা উপর দিকে তুলল। তাকে দেখার পর আমার গলা রীতিমতো শুকিয়ে গেল, কারণ তার মুখে কোনো চোখ নেই, শুধু কালো গর্ত ছিল। আমি দ্রুত দরজা বন্ধ করে দিলাম। হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল বাহির থেকেও শোনা যাবে। কিছুক্ষণ পর দরজায় টোকা, টক টক করে। আমি চুপ। আবার টোকা দিল। তারপর একটা গলা আসলো যে, লাইন ঠিক করতে এসেছো?
আমার বুক তো ভয়ে কেঁপে উঠল, কেননা গলাটা ছিল মানুষের মতো না, আবার নাও। আমি কোনো উত্তর দিলাম না, কিন্তু কয়েক সেকেন্ড পর যা শুনলাম তা আমি এখনো ভুলতে পারিনি। কথাটা এবার বলল, দরজা খোলো, আমি এই বাড়ির মালিক। তারপর নিস্তব্ধতা অনেকক্ষণ থেকে। আমি ভাবলাম হয়তো সব শেষ হয়ে গেছে। ঠিক তখন ঘরের ভেতর থেকে আরেকটা শব্দ হলো, খুটখুট করে, আলমারির ভেতরে। আমি ভয়ে জমে গেলাম, কারণ আলমারি তো আমি নিজেই বন্ধ করেছিলাম। ধীরে ধীরে আলমারির দরজা খুলতে শুরু করলো, শব্দও হলো। ভেতর থেকে ঠান্ডা বাতাস আর অন্ধকার। হঠাৎ সেখান থেকে একটা হাত বের হয়ে এলো, অস্বাভাবিক লম্বা আঙ্গুল, কালো নখ। আমি আর সহ্য করতে পারলাম না, দরজা খুলে দৌড় দিলাম করিডোরের দিকে। কিন্তু বাইরে বের হয়ে বুঝলাম কিছু একটা ভুল। করিডোরটা বদলে গেছে। যেদিক দিয়ে এসেছিলাম ঠিক সেদিকে আর সিঁড়ি নেই, শুধু লম্বা করিডোর ছিল। একটার পর একটা দরজা ছিল, সিঁড়ি ছিল না। আমি দৌড়াতে লাগলাম, কিন্তু যতই দৌড়াই করিডোর শেষ হয় না। হঠাৎ একটা দরজা আধা খোলা দেখি, ভেতর থেকে আলো আসে। আমি নির্দ্বিধায় সেখানে ঢুকে পড়লাম। রুমে ঢুকেই থেমে গেলাম, কারণ এটা একটা পুরনো সময়ের ঘর। মোমবাতি জ্বলছে, পুরনো আসবাব, আর মাঝখানে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে। তারা সবাই আমাকে দেখছিল, কিন্তু কেউ কথা বলছে না। একজন বৃদ্ধ সামনে গিয়ে এলো, জমিদারের পোশাক পরে। সে বলল, নতুন লোক এসছো? আমি কাপা গলায় বললাম, আমি এখান থেকে বের হতে চাই। বৃদ্ধা হাসলো, এবং সে ছিল অদ্ভুত হাসি। তিনি বলল, এখান থেকে তো সবাই বের হতে চায়। তারপর আমি দেখলাম ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে সেই চোখহীন মানুষটা। সে ধীরে বলল, আজকের রাতের কাজ শুরু হোক। হঠাৎ করেই পুরো ঘর অন্ধকার হয়ে গেল। চারপাশে মানুষের ফিসফিস, থাকো থাকো এমন শব্দ। আমি প্রাণপণে কালেমা পড়তে লাগলাম। দৌড়ে বেরিয়ে এলাম। এরপর কি হয়েছিল আমি ঠিক পুরোটা মনে করতে পারছি না। সকালে জ্ঞান ফিরল বাড়ির বাইরে, কাদায় পড়েছিলাম। শ্রমিকরাও আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আমি কাঁপতে কাঁপতে সব খুলে বললাম, কিন্তু তখন কেয়ারটেকার যা বলল সেটা শুনে আমাদের সবার রক্ত হিম হয়ে গেল। সে বলল, পশ্চিম করিডোরটা বহু বছর আগে ভেঙে গেছে, ওখানে এখন কোনো দরজাই নেই। আমি থেমে গেলাম, কারণ আমি তো সেখান থেকে বের হয়ে আসছি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমার ফোনে একটা ছবিও পাওয়া যায়। রাত তখন 1:38 তোলা। ছবিতে আমি দাঁড়িয়ে আছি ঠিক সেই করিডোরের সামনে। আমার পেছনে সারি করে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ, সবাই সাদা কাপড়ে, সবাই চোখহীন ছিল। আর মাঝখানে সে জমিদার ছিল, সে হাসছে। আমি আর কখনো ওই বাড়িতে কাজ করতে যাইনি, কিন্তু আজও মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, কারণ স্বপ্নে দেখি আমি আবারও সেই করিডোরে দাঁড়িয়ে আছি, আর দূরে একটা দরজা ধীরে ধীরে খুলছে। ভেতর থেকে সে একই গলা, এবার তো কাজ শেষ করে যাও। যাই হোক ভাই, আজকের মতো এতটুকুই। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের মধ্যে এমন কেউ থাকেন যাদের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে গিয়েছে, আপনারা অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। হতে পারে পরবর্তীতে আপনার বেড়েই হবে আগামী দিনের ভয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ।